স্যার এক্সামিনেশন করছি স্যার। আচ্ছা, তো এখন পর্যন্ত দেখি 43। কালকে সবাইকে জানাইছে সবাই থাকার জন্য? জি স্যার। আর অন্যান্য যেগুলো আমি আজকে একটা নিব, তারপরে আমার এগুলা কেস রিলেটেড হলেও বিভিন্ন সিস্টেমে আলোচনা হবে, কারণ এমনি সিস্টেম তবু আমিনুল ভাই ওইভাবে নিবে, আমি পরে যেগুলো বাকি থাকবে সিস্টেমের ওইগুলো পরে, কারণ ওইভাবে পড়াইতে গেলে মনোটোনাস হয়ে যায় সিস্টেম ধরে ধরে। আর এগুলো কেস তো, এগুলা একটু সুবিধা হবে, তোমার একটু কেস লেখা টেখারও প্র্যাকটিস হবে। তো কেসগুলো দেখছো? জি স্যার। জি স্যার। ইন্ডিয়ায় যারা, তারা কি আছে, যোগাযোগ করছে? আছে? জি স্যার। জি স্যার। ইন্ডিয়ার কেউ আছে? কত রুল? জি স্যার। জি স্যার। কত রুল তোমাদের? স্যার রোল নাম্বার 6। স্যার রোল নাম্বার 37। 7টা ডকুমেন্ট পাইছো? জি স্যার। আর এখানে তো তোমার কবে কতদিন সময় পাওয়া যাবে সেটা তো জানি না, কাজেই এখানে ব্লকের মধ্যে তোমার লোড একটু নিতেই হবে। ওই যে একটা ডিজিজ 1 ঘন্টায় পড়াবো তাহলে তো আর হবে না, এখানে বহু জিনিস আছে, এগুলো আগে পড়ানো হয়েছে। যারা বি ব্যাচ সি ব্যাচ তারা তো ভালোই পড়ছে, পড়ানো হয়েছে। এ ব্যাচের মানে যতটুকু ছিল কভার করা হয়েছে, পরে দেখা যাবে, কিন্তু তারপরেও এই জিনিসগুলো লেকচারে হয়েছে, এগুলো তোমার মানে একটু একটু করে হইলে তো শেষ হবে না, কাজেই লোড নিতে হবে। যেটুকু বলি একটু গুছায় ফেলতে হবে। আমরা তো 2 দিনই নিব, বাকি দিন আমি আজকে নিব, কালকে দুপুর বেলায় রুবায়েত নিবে, আবার কালকে সকালে আমি নিব, কালকে দুপুরে আবার আমি নিব, কালকের পরে আবার আমি কতগুলো ডকুমেন্ট পাঠাবো। কিন্তু 5 মিনিট বাকি, মাত্র 52 জন। আনিকা, রোল নাম্বার 14 আছো? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তুমি বলো নিউরোপ্যাথির 2-3টা কারণ বলো, পেরিফেরাল নিউরোপ্যাথির। স্যার ডায়াবেটিস মেলাইটাস। তারপরে ডি দিয়েই তো 3টা বলে দিছি, সোজা করে দিছি, তারপরেও তোমরা ব্যাচ তোমাদের এরকম হলে তো কেমনে হবে? হ্যাঁ, 3টা ডি আছে না? জি স্যার। জি স্যার। আর কি কি আর কি? Sir, diabetes mellitus, deficiency, vitamin B1, B12 deficiency. Sir, drugs like anti-TB drug like isoniazid. তো অন্য কিছু ভুলে গেলেও 3টা ডি দিয়ে তো বলা যায়, বহু ডিফিসিয়েন্সি আছে। তারপরে আরো আছে 2-1টা, যেমন জিবিএস আসবে, অন্য ইনফেকশন আসবে, তো 3টা বললেও তো কিছু তো হইলো। আচ্ছা, তারপরে তোমার রুল নাম্বার 1 রাইসা আছো? ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, তুমি বলো দেখি নিউরোপ্যাথি আর মায়োপ্যাথির পার্থক্য কি? আমি যে 2-1টা বলে দিছি সেটাই বলো। একটাও মনে নেই? কোনটাতে জার্কস কেমন হবে? কোনটা প্রক্সিমাল? মায়োপ্যাথিতে? প্রক্সিমাল। হ্যাঁ, আর নিউরোপ্যাথিতে? স্যার নিউরোপ্যাথি ডিস্টাল। আচ্ছা ঠিক আছে, সাধারণভাবে আর কি। আর তোমার না জার্ক কি হবে? রিফ্লেক্স কি হবে, কোনটাতে কি হবে? Sir, reflex decrease in case of neuropathy.
আর মায়াপেটিতে রিফ্লেক্স কি হবে? Multiple, sir. প্রেজেন্ট থাকবে, এটা তো বোঝাই প্রেজেন্ট থাকবে। আচ্ছা, কালকে তো 3 ব্যাচেরই লোকজনকে আমি বললাম থাকার জন্য, কিন্তু সময় তো আছে মাত্র 3-4 মিনিট, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র 61। কেন? হ্যাঁ, সবাইকে জানাইছেন? ওবামা সবাইকে বলা হয়েছে থাকার জন্য? জি স্যার। তাহলে কেন 107 রুল নাম্বার? মাইশা আসো? মাইশা নাই? রুল 107 নাই। 130 রুল আছে, আসে নাই এখন। 61 এ আটকে আছে। তারপরে তোমার রুল নাম্বার 28 আছে, সাজিদা রহমান আছো? এই তোমরা কিভাবে জানাইছো? ওরা কি ঘুমাইতেছে নাকি? হ্যাঁ, দিন তো এমনি তো ক্লাস থাকে সকালে 8:30টায়, সেখানে তো 9:30টায়। জীবনের পরে তো করতেছে না। তারপরে রোল নাম্বার 22 আছে? Yes, sir. Present, sir. তাহলে তো তোমাদের এত দেরি হচ্ছে কেন? রোল নাম্বার 33 আছে, বর্ণালী রায়। (33) আসে নাই। তারপরে রোল নাম্বার 38 আছে? 38? হুম, 30। 38 টুইঙ্কেল। এই মাইশা আছো? জি স্যার আছি। তুমি সবাইকে বলছিলা? জি স্যার। কই এত দেরি করতেছে কেন? স্যার 9:30 বাজতে কয় আর মিনিট 2 মিনিট বাকি। 2 মিনিট বাকি আছে। 2 মিনিটে চলে আসবে? জি স্যার, আসার তো কথা। আচ্ছা, দেখা যাক 2 মিনিট দেখি একটু। এই পর্যন্ত 42 আছে রুল নাম্বার। সানজিদা? জি স্যার, প্রেজেন্ট স্যার। আমি মাঝখানে রোল কল করবো, আমি খাতা নিয়ে বসছি। তারপরে তোমার রোল নাম্বার 87 আছে? 87 সাদমান? আসে নাই। রোল নাম্বার 70 আনিকা? প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 38 আসছে? স্যার 38 আসছে। আসছো? জি স্যার। ডেভিডসন আছে পাশে? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 52 আছে? 52 মহজিন সাবান গোসরি। 52 স্যার ওদের নেট বন্ধ আছে এখন। নেট ওরা কোথায় ওরা? কাশ্মীর? ওরা কোথায়? স্যার কাশ্মীর। কাশ্মীরে কয়জন মোট? স্যার আমি, মজিন এন্ড স্যারিশ। তো তুমি পাইলা কেমন? স্যার ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট আছে। ও, যে 1-2 জনের ব্যাপার আর কি, তুমি তো পাইছো। আচ্ছা, তারপরে রোল নাম্বার 51 মাহবুবা আক্তার সুক্তি আসছে? স্যার
जी सर, प्रेजेंट सर। প্রেজেন্ট, হ্যাঁ? তো এখন কি হয়েছে 9:30? 9:30 এখন তোমাদেরকে এত কষ্ট করে আমরা রুগী দেখে হিস্ট্রি লিখে পাঠাই, পার্টিসিপেন্ট যদি না হয় তাহলে তো কিভাবে হবে? 72 দেখা যাচ্ছে, 72, হ্যাঁ। রোল নাম্বার 54 আছো, মাইশা মাহবুব। জি স্যার। তো দেরি করতেছে কেন? নাকি আসবে না? ওরা কি ঘুমাচ্ছে? 35 এর বসরা আসছো? জি স্যার। তো তোমার এত কি ইনফরমেশন দিলা, এখনো আসছে না 9:30 বাজে? স্যার বলেছি সবাইকে, আসছে মনে হয় আস্তে আস্তে। আচ্ছা, রাস্তায় কি যানজট আছে? রাস্তায় জাম আছে নাকি স্বপ্নে দেখতেছে ঘুমায় ঘুমায়? তারপরে রুল নাম্বার 23 আছে, ইরাদা সিং আছো? जी सर, जी सर। তো 9:30 তো বাজছে, শুরু করবো না একটু অপেক্ষা করবো? তোমাদের সবাই কি ভালো আছে তো? जी सर, जी सर। সবাই আমাদের মধ্যে তো ভালো বিভিন্ন ধরনের আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, কেউ একটু একটু ভালো, কেউ মোটামুটি ভালো, কেউ খারাপ, এরকম আছে। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমি জেনারেল বলছি আর কি। আমাদের এই গল্প পরে বলবো শেষের দিকে আর কি। আমাদের কিছু কিছু তো ঝামেলা হচ্ছে, তারপরেও কষ্ট করে আমরা আসি, নিয়ে আসি, রোগীর কাছে যাই, রেজিস্ট্রারদেরকে পাঠাই, তারপরে যদি এইরকম হইলে তো সমস্যা। হ্যাঁ, আর বাসায় বসে আরামে তো কাজ করতে পারতেছো, বেরোইতে হচ্ছে না, সেখানে খালি অ্যাটেন্ড করবা। তো সেটা যদি না হয় তাহলে তো আমরা হতাশ হয়ে যাবো। সেগুলো তাহলে কি হবে? এখন যখন খোলা হবে দেখা গেলো 1 মাস গ্যাপ দিয়ে পরীক্ষা, তখন কি করবে? তখন কিছুই করা যাবে না। এখন 79। হ্যাঁ হ্যাঁ, 78, 79। এখন শুরু করে দিলে তো দিতেই পারি, কিন্তু যারা দেখবে না তারা একটু বঞ্চিত হবে আর কি করবো। আর একটা হলো রোল নাম্বার, মামা আসো? जी सर। 106 আসো, পুস্তিকা 106। আমরা কি শুরু করব নাকি অপেক্ষা করব? जी सर, शुरू करी सर। আর 1-2 জন স্যার অ্যাড হইতে থাকবে, সমস্যা নেই। 1-2 জন হবে কেন? আমার 82 হয়েছে, আমরা মানুষ তো 100 এর উপরে। 83। তাহলে শুরু করি, হ্যাঁ? जी सर। আচ্ছা, শুরুতে যে একটা জিনিস আমি বলে নেই, সেটা হলো তোমরা যে হিস্ট্রিগুলা আমরা পাঠাইলাম, ঠিক আছে? হিস্ট্রিগুলোর মধ্যে কিছু কিছু একেবারে তো আইডিয়াল না, কিছু ভুল ইন্টেনশনাল, কিছু আনইনটেনশনাল এগুলো আছে। এইটা দেখে মুখস্থ করার কিছু নাই, ওটা ট্রেডিশনটা দেখবা। তো কিভাবে লেখা হয় সাধারণভাবে, একেবারে যে 100% পারফেক্ট সেটা না, কিন্তু এইগুলা দেখলে কিছুটা ওরিয়েন্টেশন হবে রুগী সম্বন্ধে, এটা একটা। আর আমার ক্লাসের যেমন আমিনুল ভাইকে আমরা দিয়েছি যে উনি হয়তো সিস্টেম ওয়াইজ একটা সিস্টেম বিভিন্ন জিনিস পড়ায় যাবে, তো সেটা এক সিস্টেমে চলো। আমি কেস অনুযায়ী বিভিন্ন ডিজিজ চলে আসবে, তো আমার কেস গুলাতে কয়েক ধরনের পড়াশোনা থাকবে, এটা আগে মাথার মধ্যে রাখতে হবে। তোমরা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার।
কয়েকটা জি, জিনিস, স্যার। একটা হলো কিছু কিছু কথা আমি নিজেই বলে দিব, সেটা তোমরা টুকে ফেলবা, লিখে ফেলবা, 1 নাম্বার। ঠিক আছে, এখন যদি লিখতে না পারো তাহলে পরে এক সময় বলবা যে না এইটা বুঝি নাই, বা অন্যদেরকে শেয়ার করবা। একটা হলো 3 ধরনের জিনিস আমার প্রতিটা টপিকসে থাকবে। একটা হলো কিছু ইনফরমেশন আমি দিয়ে দেব, সেটা লিখে ফেলবা। 2 নাম্বার হলো কিছু বইয়ের পেজ দেব, সেই পেজগুলো পড়বা, পড়ারও দরকার আছে, সেগুলো কিছু ইনফরমেশন দেওয়া থাকুক না থাকুক কিন্তু বইটা পড়তে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো বাসায় কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্ট হলো যে 2 রকম, একটা হলো হিস্ট্রি যেটা লেখা হয়েছে, এই হিস্ট্রি থেকে নতুন করে কিছু আমি অ্যাসাইনমেন্ট দিব, এটা একটা। যেমন এই হিস্ট্রি, যেমন কথার কথা সিলেন ফিচার লেখা আছে, এটার প্রেজেন্ট হিস্ট্রি লেখা, এরকম এরকম কিছু কিছু জিনিস। আর একটা অন্য অ্যাসাইনমেন্ট হলো তোমার নলেজের উপর, সেটা বেসিক্যালি তোমার পড়াশোনা যেরকম করছি, আলোচনা করছি বিভিন্ন কেস থেকে, তার উপর ভিত্তি করে, যেরকম মনে করো বিভিন্ন রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন অ্যাসাইনমেন্ট হতে পারে, বা নিউরোলজি বিভিন্ন কেসে যেরকম আসবে আর কি, ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন। তাহলে 3 ধরনের, এটা তোমরা প্রত্যেকটা কেস থেকে এই জিনিসগুলো খোঁজার চেষ্টা করবা। প্রতিটা কেসের পরে তোমরা খেয়াল করবা যে এইটা থেকে আমাদের কি কি করতে হবে। যেগুলো আমি ইনফরমেশন দিব এগুলো পড়ে ফেলবা, বইয়ের পেজ যেগুলো দিব এগুলো পড়ে ফেলবা, আর অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে এগুলো লিখে ফেলতে হবে, এগুলো আমি পরে আমি এগুলো নিব। সেই অ্যাসাইনমেন্টের মধ্যে একটা হলো হিস্ট্রি রিলেটেড, আর একটা হলো অন্য কিছু, এই কয়েকটা জিনিস এটা করতে হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? জি স্যার। এখন আরেকটা হলো যে সেটা তো বলছি, সেটা তো সবসময় বলি, প্র্যাকটিস গুলো আমরা দেখতেছি না, তবে প্র্যাকটিস গুলা তোমরা নিজেরা নিজেরা কিছু করতে হবে, কারণ আর না হলে আসার পরে আবার ওই 3rd ইয়ার থেকে শুরু করতে হবে, তাহলে সমস্যা হবে। কিছু কিছু মনে মনে কিছু কিছু 2-1 বার করা, ওই সপ্তাহে 2-1 বার যদি করো তাতেও থাকবে, একবারে জিরো হয়ে গেলে কিন্তু সব হারায় ফেলবো, তাহলে কিছু করতে পারবো না। কথা বুঝছো? প্র্যাকটিস গুলা চালায় যেতে হবে। আচ্ছা, এখন আমি একটা কেস নিয়ে আসি। এখন আমাদের আসছে হলো 86, কিন্তু আমি আশা করতেছি 100-র উপরে হবে, কারণ এখানে যানজটে আসে না, তাও তো 100 পাই আমরা। তো আচ্ছা, কেস নাম্বার 1, ঠিক আছে? কেস নাম্বার 1 তোমাদেরকে আমি বলছিলাম যে কেসগুলা থেকে তোমরা একটু পয়েন্টগুলা টুকে রেখে দিবা, সেগুলা করছো অনেকেই? আচ্ছা, যখন আমি বলবো তোমাদের যদি মেমোরিতে থাকে যে কেসটাতে এই জিনিস আছে এটা, তাহলে সমস্যা নাই। মেমোরিতে না থাকলে মাঝে মাঝে তোমরা দেখতে পারো। তাহলে আমি কেস নাম্বার 1 বলছি। এই রোগীর নাম হলো সারওয়ার হোসেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এইটা থেকে আমরা অ্যাসাইনমেন্ট, এইটার অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসাইনমেন্ট হিস্ট্রি রিলেটেড। যেমন এই কেসটা দেখো যে হিস্ট্রি লেখা আছে, এটা সেলিয়েন্ট ফিচার লেখা। সেলিয়েন্ট ফিচারে আমরা সংক্ষিপ্ত আকারেই লিখি, হিস্ট্রির কিছু অংশ, তারপরে এক্সামিনেশনের কিছু অংশ, এগুলা সব নেগেটিভ, সব ডিটেইল আমরা লিখি না। কিন্তু এটার অ্যাসাইনমেন্টে তোমরা এটার প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা। প্রেজেন্ট হিস্ট্রি লেখছো, পয়েন্টটা প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। তো এটার একটা ছবি দেওয়া ছিল, রোগীর ছবিটা পাইছো? এটার ছবি না, আরেকটা ছবি, একটা ছবি স্যার ছিল। এটাতে তো ছবি নাই, কিন্তু আর একটা কেসের সাথে হয়ে গেছে স্যার। বুঝছি স্যার, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন ক্যাকেক পেশেন্ট। ডিস্টেন্ডেড অ্যাবডোমেন ক্যাকেক, ওটার নাম দেখো তাহলে এটা কি না, এইটাই মনে হয়, এইটাই মনে হয়, এইটাই মনে হয় যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, এইটাই অ্যাবডোমেন ডিস্টেন্ডেড আছে এবং ক্যাকেকটিক আছে, এইটারই ছবি আর কি। যাই হোক, এটার হিস্ট্রি লিখতে যায় আমরা, প্রেজেন্ট হিস্ট্রি লিখতে যায় আমরা কথা বলছিলাম, আমি 2 ব্যাচে তো হয়েছে, ইয়া ব্যাচেও কিছু কিছু কথা হয়েছে। সেটা হলো এই রোগীটা ছিল, তাই না? না, নন ডায়াবেটিক নরমোটেনসিভ, তাই না? তাইলে তোমার প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে যে মনে করো আমরা যেগুলো লিখছি তার সাথে অতিরিক্ত আর কি লাগবে, সেই পয়েন্টগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই। সেটা একটা রোগীর যদি ডিস্টেনশন থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন সিম্পটমে, তাহলে ডিস্টেনশন হলে তোমার ডিস্টেনশন কথা শুনলে অ্যাসাইটিসও মিন করে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও মিন করে, এরকম অনেক কিছু মিন করে। কাজে সেই রিলেটেড বমি টমি আছে কিনা এখানে লিখছে, বমি আছে কিনা, যদি লিখে না থাকে বমি লিখতে হবে প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা যদি ফাইনাল ডায়াগনোসিসে যদি আমরা সিএলডি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস সিএলডি বলি, তাহলে তোমার
সিএলডি আমরা সবসময় বলি যে ডিজিজের ডায়াগনোসিস থাকে, সেই ডিজিজের প্রেজেন্টেশন, কমপ্লিকেশন, ইটিওলজি, এই জিনিসগুলা একটু টাচ করতে হবে প্রেজেন্ট হিস্ট্রিতে। তাহলে ইটিওলজি নিয়ে যদি বলি আমরা, তাহলে তোমার এই রোগীর হেপাটাইটিস বি রিলেটেড ইনফরমেশন আসছে, তাহলে ভ্যাকসিন দেওয়া হয়েছিল কিনা, রোগী অ্যালকোহলিক কিনা। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাড়াতাড়ি হচ্ছে না তো? জি না স্যার। তোমরা তোমরা নোট করে ফেলবা, কারণ আমার তো শেষ করতে হবে। তাহলে আমি কি বললাম, যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে রোগটা তোমার মনে পড়ে, সেই রোগটার ইটিওলজি, ক্লিনিক্যাল ফিচার তো রোগীরাই বলে, প্রেজেন্ট হিস্ট্রি, তারপরে কমপ্লিকেশন এগুলো আছে কিনা। তাহলে ইটিওলজি নিয়ে বলতে গেলে তার ভ্যাকসিনেশন ছিল কিনা, অ্যালকোহলিক ছিল কিনা, এইগুলা একটু লাগবে। আর একটা হলো কমপ্লিকেশনের মধ্যে ব্লিডিং আছে কিনা, এটা পয়েন্ট আউট করা আছে, কিন্তু রোগী অজ্ঞান হয়েছিল কিনা, এনকেফালোপ্যাথি হয়েছিল কিনা, এই জিনিসটা অ্যাড করতে হবে প্রেজেন্ট হিস্ট্রিতে। এইটা যদি তোমার ডিজিজ বোঝা যায়, আর যদি ডিজিজ বোঝা না যায়, তাহলে প্রেজেন্ট হিস্ট্রিতে তোমার সিম্পলি ওই যে আমরা বলি যে সিমটমস, কোন সিস্টেমের সিমটম, যদি জিআই সিস্টেমের সিমটম হয়, ইউরিনারি হয়, তাহলে ওই সিমটম গুলাকে যেভাবে অ্যানালাইসিস করে ক্লিনিক্যাল মেথডে করছো, ওই তোমার অন্য সিমটম গুলা কি, সে ফর অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হলে এটা অ্যাবডোমিনাল জিআই সিমটম আর কি কি হতে পারে, জিআই সিমটমের মধ্যে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং। তুমি যদি ডায়াগনোসিস না জানো, সেই ফরম্যাটে তুমি চলে যাবে। আর যদি বুঝতে পারো এই ডায়াগনোসিস, তাহলে ওই রোগটার সম্বন্ধে ইটিওলজি, কমপ্লিকেশন, এই জিনিসগুলো, তাহলে এটার একটা অ্যাসাইনমেন্ট থাকলো তোমার প্রেজেন্ট হিস্ট্রি রাইটিং। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আমি মাঝে মাঝে কথা বলবো, মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট দিয়ে যাইতে হবে, পরে তো মনে থাকবে না। আরেকটা হলো যে এখান থেকে আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হিস্ট্রি রিলেটেড না। মনে করো এই রুগীটাই পজিটিভ ফাইন্ডিং আছে কিছু, এক্সামিনেশনে আছে, মানে জেনারেল এক্সামিনেশনে, অ্যাবডোমেন এক্সামিনেশনে, সেটা যদি বলা হয় লং কেসে থাকে এরকম একটা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা সিএলডি না টিবি পেরিটোনাইটিস ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি? এখন যদি এখানে স্প্লিন থাকে তাহলে ক্লিয়ারলি বলা যায়, স্প্লিন যদি না থাকে তাহলে তো মাঝে মাঝে আমাদের একটু ইনভেস্টিগেশন এটা সেটা দেখতে হয়। কাজে কিভাবে ডিফারেন্সিয়েট করবা সিএলডি, এটা অ্যাসাইনমেন্ট, সিএলডি টিবি পেরিটোনাইটিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি শক আকারে লিখে ফেলবা। এটার মধ্যে কি কি হেডলাইন দিবা, হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পরে রিপোর্টটাও দিয়ে দিবা, যদিও এটা ক্লিনিক্যাল না, রিপোর্টটাও দিয়ে দিবা। হিস্ট্রিতে কি, যেমন সিএলডি হইলে কেমন হিস্ট্রি থাকবে, যেমন এই রুগীর জন্ডিস টন্ডিস ছিল কিনা, জিআই ব্লিডিং ছিল, এগুলা। টিবি হইলে টিবির জেনারেল ফিচার, ওয়েট লস, ক্যাকেটিক, এগুলো আছে কিনা। ম্যালিগন্যান্সি হলে তোমার ম্যালিগন্যান্সি বয়সটা দেখতে হবে, তার প্রাইমারি কোনো ম্যালিগন্যান্সি এগুলো আছে কিনা, সেই জিনিসগুলো তোমার দেখতে হবে। ঠিক আছে? আর তোমার জেনারেল এক্সামিনেশন যদি দেখো, তাহলে টিবিতে কেমন, ম্যালিগন্যান্সিতে কেমন, কিছু লিঙ্ক নোট যদি থাকে, ক্যাকেটিক থাকে, এগুলো থাকতে পারে। সিএলডি তে জেনারেল এক্সামিনেশনে কেমন থাকবে, এটা হলো রুল নাম্বার 9। অবিনাশ, সিএলডি তে জেনারেল এক্সামিনেশনে কি থাকবে? Yes, sir. জেনারেল এক্সামিনেশনে সিএলডি তে কি থাকতে পারে? আসসালামু আলাইকুম স্যার। সিএলডি তে জেনারেল এক্সামিনেশনে কি কি পাইতে পারো? স্যার ক্লাবিং থাকতে পারে স্যার। আর কি? এই তোমার এই যে রোগীটা, এটা তো মানে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ সবই তো থাকে। Yes, sir. হ্যাঁ, জন্ডিস, ক্লাবিং বলো, তারপর লিউকোনাইকিয়া, ইডিমা, হ্যাঁ, স্পাইডার, গাইনোকোসিস, এগুলো আছে না? হ্যাঁ, তাহলে তাহলে তোমার ওই যে যেটা বললাম, সিএলডি টিবি পেরিটোনাইটিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি ডিফারেন্সিয়েট করতে হলে হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন আর অ্যাবডোমেন। অ্যাবডোমেনে স্প্লিন আছে, তারপর ক্যাপুট ম্যাট্রিক্স আছে, এটা একরকম। আবার অন্য একটা মাস আছে, তাহলে ম্যালিগন্যান্সি। টিবি হইলে হয়তো কিছুই পাওয়া যাইতে পারে না, অর্গানোমেগালি থাকতে পারে, নাও পাওয়া যাইতে পারে। আর ইনভেস্টিগেশন যদি বলি, তাহলে মনে করো আমরা যদি আল্ট্রাসাউন্ড দেখো, তাহলে ওই যে অর্গানোমেগালি যেগুলো ক্লিনিক্যালি বললাম, সেগুলো স্প্লিন আছে, সাইটিস, এটা এক ধরনের। তারপরে তোমার অন্য ইনভেস্টিগেশন, সিবিসি বলো, বুকের এক্সরে বলো, এমটি বলো, এগুলো থাকবে। তার সাথে এসআইটি ফ্লুইড এক্সামিনেশন, ফিজিক্যাল, বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল, এডিএ, তারপরে মনে করো ম্যালিগন্যান্ট সেল, কালার, ফিজিক্যাল যেটা বললাম কালার, এগুলো সব আসবে। কথা হচ্ছে, তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছো তো? সিএলডি টিবি পেরিটোনাইটিস ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি, এটা লিখে ফেলবা। দুইটা অ্যাসাইনমেন্ট হলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই রোগীর মধ্যে তোমরা কেসটা দেখছো, এই রোগীর মধ্যে সিএলডির ফেভারে অ্যাবনরমাল রিপোর্টগুলা কি আছে সেটা সাইকা আছে নাকি? সাইকা আছে?
সাইকা নাই, D6 এর সাইকা নাই, D6 112 আছে, চন্দনা দাস আছো? নাই। দুলন আক্তার আছো? নাই। রুদ্র সরকার, রুদ্র সরকার আছো? নাই। এইখানে যারা আছে তারাই, তো অনেকেই তো দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, ডিফল্টারের বেশি অপশন দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এইদিকে ধরি, রুল নাম্বার 13 আছে সারা ইসলাম। Yes, sir. এই স্যার, আচ্ছা, এই কেসটা দেখছো অ্যাবনরমাল রিপোর্ট কি কি আছে তোমার কাছে মনে পড়ে? দুই একটা অ্যাবনরমাল রিপোর্ট কেসটাতে। স্যার এখানে ইডিমা আছে, অ্যাসাইটিস, এডিমা আছে, অ্যাসাইটিস আছে। না, আমি রিপোর্টের কথা বলছি। জন্ডিস, রিপোর্টের কথা বলছি, রিপোর্ট। স্যার raised alpha fetoprotein, হ্যাঁ হ্যাঁ, তারপরে অ্যালবুমিন কম, জি স্যার অ্যালবুমিন কম, এএলটি বেশি, তাই না? জি তাহলে স্যার, এইগুলা একটু বেশি আছে। কাজেই এখানে এইটার তোমার যেটা বললাম হিস্ট্রি রিলেটেড অ্যাসাইনমেন্ট, একটা প্রেজেন্ট হিস্ট্রি রাইটিং, আর একটা হলো ইনভেস্টিগেশন গুলা। এই রোগীর যদি সিএলডি বলি আর কি ইনভেস্টিগেশন করা দরকার ছিল, তাহলে একটা এলএফটি বায়োকেমিস্ট্রির মধ্যে তোমার অ্যালবুমিন গেল, তারপরে তোমার আলট্রাসোনো আছে, স্প্লিন আছে, হ্যাঁ, লিভারের প্যারেনকাইমা নিয়ে কথা আছে, আলফা ফিটোপ্রোটিন আছে। এগুলো হলো রিপোর্ট। আরো কিছু করা দরকার ছিল, সেগুলো তোমরা লিখে ফেলবা। আমি একটু বলে যাই, তোমরা এটা লিখে ফেলবা খাতার মধ্যে। ভাইরাল মার্কারস গুলা, এন্ডোস্কোপি করা দরকার ছিল, ফাইব্রোস্ক্যান করা দরকার ছিল, অ্যাসিটিক ফ্লুইড করা দরকার ছিল। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার, আচ্ছা, তাহলে এইটার অ্যাবনরমাল রিপোর্ট গুলা, এই রোগী যেমন প্রেজেন্ট হিস্ট্রি লিখবা, ইনভেস্টিগেশন গুলো যেগুলো আছে তো দেখলাই বাস্তবে, আর এই ইনভেস্টিগেশন গুলো ওটা কয়েকদিন আগে আমি সিএলডি ক্লাস নিয়েছি, এটা দেখবা। আরেকটা হলো তোমার এখন আর কিছু আছে যেগুলো এমনি আলাপ করে যাই, সেটা হলো যে কমপ্লিকেশন। এই রোগীর কমপ্লিকেশন কি ছিল? কমপ্লিকেশন কি ছিল? স্যার তার প্লুরাল ইফিউশন হয়েছে। প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন ছিল। তারপরে তোমার ব্লিডিং কিছু ছিল না? ব্লিডিং কিছু ছিল না, তাই না? আচ্ছা, এখন কমপ্লিকেশন অফ সিএলডি, পৃষ্ঠা নাম্বার 867 ডেভিডসন। আচ্ছা, আচ্ছা, তোমার 867 পাইছো? এটা আমি যখন ক্লাসে আমি বলি তখন আমি বলি উপরে দেখো ফিচারস অফ ক্রনিক লিভার ফেলিউর, উপরে ডান দিকে উপরে, তাই না? তো এখান থেকে তোমরা নিতে পারো। আমি কমপ্লিকেশন আমি অন্যভাবে বলছিলাম, এটা একটু বইটাও একটু দেখবা। যেমন আমি উপর থেকে বলছি হেপাটাইটিস, ভেরিসিয়াল ব্লিডিং, লিভারে যেমন এইচসিসি যেমন এই রোগীর আছে, তারপরে এসআইটিস, কন্টিনিউয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, হেপাটোরেনাল সিনড্রোম, এরকম উপর থেকে নিচে বললে কয়েকটা বলা যায়। তো ওই সবটাও দেখতে পারো। আর এখানেও সবগুলো নাই, দু একটা। তো এটা 867 এই পেজটা দেখে ফেলবা। আচ্ছা, তারপরে আরেকটা হলো তোমার ট্রিটমেন্ট অফ, আমরা যদি বলি এই আমরা একটু ওইদিকে চলে যাচ্ছি, ট্রিটমেন্ট পরে আবার এদিকে আসবো। ট্রিটমেন্ট অফ দ্য কেস, এই কেসটা যদি ট্রিটমেন্ট লেখি, তোমরা এটা ট্রিটমেন্টটা এখানে তো লেখা নাই, ট্রিটমেন্টটা তোমরা লিখবা, ইনভেস্টিগেশন লিখবা, ট্রিটমেন্ট লিখবা, প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। ট্রিটমেন্টের মধ্যে দেখো ওই পেজের মধ্যে নিচে আছে ম্যানেজমেন্ট, পাইছো? জি স্যার। ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট একটা রোগীর এই কেসে যদি লং কেস থাকে, লং কেসে তুমি কি লিখবা? লং কেসে তো হেডলাইন লেখা যাবে না, টু দা পয়েন্ট। এই রোগীর কমপ্লিকেশন যেগুলো আছে, যেমন এসআইটিস এর জন্য যেগুলা ট্রিটমেন্ট দেই, যেমন সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, তারপরে মনে করো ডায়াবেটিক্স, এটা দিলাম। ভেরিসিয়াল ব্লিডিং থাকলে এটা দিতে হবে, এনকেফালোপ্যাথি থাকলে এটা হলো কমপ্লিকেশন। তারপরে দেখো ইনক্লুডিং এসআইটিস, এনকেফালোপ্যাথি থাকলে চিকিৎসা দিবা, পোর্টাল হাইপারটেনশনের জন্য, ভেরিসিয়ালের জন্য চিকিৎসা। এটা যদি আমরা ইবিএলও করি, আবার মনে করো প্রিভেনশনের জন্য বিটা ব্লকারও দিই। আর একটা হলো জেনারেল নিউট্রিশন, কজ, এগুলা। তাহলে ট্রিটমেন্টের হেডলাইনের মধ্যে একটা হলো কজ, যেমন এই রোগীর যেমন ভাইরাল, অ্যান্টিভাইরাল পায়, কারণ হলো ভাইরাস। তাহলে ট্রিটমেন্ট হলো জেনারেল ম্যানেজমেন্ট, 2 নাম্বার হলো কজ, 3 নাম্বার হলো কমপ্লিকেশন। এই হেডলাইন গুলো তুমি যখন ভাইভাতে বলবে তখন ভাইভাতে বলতে পারো, কিন্তু যখন তোমার লং কেস থাকবে তাহলে টু দা পয়েন্টই তোমাকে বলতে হবে। রোগী রেস্ট নেবে, এত ফ্লুইড খাবে, এই সল কম খাবে, ডায়াবেটিক্স এটা দিব,
ইত্যাদি ইত্যাদি ওই কথাগুলো লিখে ফেলতে হবে যদি কমপ্লিকেশন থাকে, আর না থাকলে লেখার দরকার নাই। কিন্তু যদি ভাইভাতে রিটেনে হয় তাহলে তুমি হেডলাইন দিবা, কজ, কমপ্লিকেশন, ট্রিটমেন্ট। এই হেডলাইন আছে, এই হেডলাইন দেখে দেখে কমপ্লিকেশন থেকে তুমি তৈরি করবা, এটার ট্রিটমেন্টটা, এই রোগীর ট্রিটমেন্টটা লিখে ফেলবা। আচ্ছা, আরেকটা হলো যে ভেরিসিয়াল ব্লিডিং যদি কমপ্লিকেশন থাকে, 869 পাইছো? জি স্যার। জি স্যার। আমি কয়েকদিন আগে আমি লিভার ডিজিজের ক্লাসও আমি নিয়েছি, তো ক্লাসের মধ্যে আমি ওটা এই ডিটেল বলা আছে, কিন্তু এই শর্টটা খুবই ইউজফুল, তাই না? এই শর্টটা খুবই ইউজফুল, এই শর্টটা ফলো করবা এবং ক্লাসের থেকে দেখবা। ক্লাসে আমি অনেক ডিটেল বুঝায় টুজায় দিছি, কিন্তু এই শর্টের মধ্যে একটা হলো ভাইটালস দেখে আইভি ফ্লুইড, ভেসোপ্রেসার, তারপরে প্রোফাইলেকটিক দিব কিনা, আরেকটা হলো ইমার্জেন্সি এন্ডোস্কোপি, ভেন লাইগেশন, প্রোটন পাম্প ইনহিবিটর। এই তো এই যে এই একটা হলো তোমার ভেরিসিয়াল ব্লিডিং হলে, যে কোনো ব্লিডিং হইলেই প্রথমে ভাইটাল দেখে আইভি ফ্লুইডটা যাতে ভলিউমটা বেশি লস না হয়, তাহলে রেনাল ফেলিয়ার হয়ে যাবে। তারপরে আমরা ব্লাড দেই, তারপরে ব্লিডিং বন্ধ করার জন্য এইখানে তোমার মনে করো ইবিএল, আর প্রোটন পাম্প ইনহিবিটরের কথা লেখা আছে। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক এখানে বলছে, ডেভিডসনে বলছে, সেটা হলো তুমি বললে বলতে পারো, ক্ষতি নাই যেহেতু ডেভিডসন আছে। এটা হলো যে সাধারণত যখন ভেরিসিয়াল ব্লিডিং হয় এনকেফালোপ্যাথি হয়ে যেতে পারে, সেই জন্য অনেক সময় দেয়। তো ওইটা লিভার ডিজিজের স্পেসিফিক কোনো ওষুধ না, কিন্তু অন্যগুলা এই সবটা দেখে ফেলবে। আচ্ছা, আরেকটা দেখো 863 পাইছো? জি স্যার। হ্যাঁ, 863 ম্যানেজমেন্ট অফ অ্যাসাইটিস। এটা নট অনলি ফর সিরোসিস, এটা অন্য কারণ অ্যাসাইটিস হলে, নেফ্রোটিক হলেও। এই অ্যাসাইটিস আমি যারা ক্লাস করছো সবাইকে আমি বলছি এই জিনিসগুলা পড়ে ফেলতে হবে, যেমন হেডলাইন গুলা, সল্ট ওয়াটার রিলেশন, কতটুকু সল্ট কতটুকু ওয়াটার, এটা খুব সিম্পল জিনিস, এটা ভালো করে পড়তে হবে। এটা সল্ট ওয়াটার রিস্ট্রিকশন, উপরে ম্যানেজমেন্ট অফ কজ, এগুলো তো থাকবেই। তারপরে দেখবো যে ডায়াবেটিক্স, প্রথম কোন ডায়াবেটিক্স, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, পরে ফুসেমাইড, ম্যাক্সিমাম ডোজ কত, এগুলার ডায়াবেটিস দিলে কি সমস্যা হয়, প্যারাসিনথেসিস কখন করি, তারপরে অন্য জিনিস। কিন্তু এই কয়েকটা ভালো করে পড়ে ফেলতে হবে, ম্যানেজমেন্ট অফ অ্যাসাইটিস, এই বই থেকে এই পৃষ্ঠাটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, বুঝতে পারছো? সব ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এটা গেল। তারপরে আমরা আসি, আমি আরেকটা ক্লাসে আমি পড়াইছিও, সেটা হলো এই রিলেশনে যেহেতু চলে আসছে, এই রোগী হিমাটিমেসিস হতে পারে, যেটা ভেরিসিয়াল ব্লিডিং সেটাই আর কি। কিন্তু ভেরিসিয়াল ব্লিডিং এর ম্যানেজমেন্ট বললে তুমি টু দা পয়েন্ট ওই জায়গায় যাবে। যদি একটা বলে যে একটা হিমাটিমেসিস মেলেনা নিয়ে আসছে, তাহলে আমরা কি করব? তাহলে তোমাকে এটা 781 পৃষ্ঠা, 781 এই যে 781 পাইছো? জি স্যার। আচ্ছা, এটা আমি ওয়ার্ডের মধ্যে আমি ভালো করে বলে দিই, এখানে যেমন আছে হুবহু ওইরকম বলার দরকার নাই। আমি একটা গাইডলাইন দিই, সেটা হলো অনেকগুলো কারণ আছে, 4টা কারণ মাথায় বলতেই হবে। একটা হলো পেপটিক আলসার, সিএলডি, ম্যালিগনেন্সি, আর একটা হলো ড্রাগস। এই 4টা বলতেই হবে, সিএলডি, ম্যালিগনেন্সি, পেপটিক আলসার ডিজিজ, আর একটা হলো ড্রাগ। এটা হলো কারণ। এখন আমরা ম্যানেজমেন্টের বেলায় এখানে হেডলাইন গুলা দেখবা, যে ইন্ট্রাভেনাস অ্যাক্সেস, ইনিশিয়াল ফ্লুইড দিবা, তারপরে ব্লাড দিবা, এখান থেকে তুমি তৈরি করে নিবা রিসাসিটেশন কি। তারপরে হলো বেসিক ইনভেস্টিগেশন কি, এখান থেকে লেখার দরকার নেই। ইনভেস্টিগেশন তুমি বাম দিকে বামের চোখ ডাইনে মিলাইয়া তোমার মতো একটা করে তৈরি করে নাও। আমরা যদি এই কারণগুলা মাথায় রাখি, তাহলে ভাইটাল দেখার পরে ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি, পিভিএফ আসবে, লিভার ফাংশন আর রেনাল ফাংশন, এই কয়েকটা ইনভেস্টিগেশন ইনিশিয়াল ইনভেস্টিগেশনে আসবে। আর ইনিশিয়াল আইভি অ্যাক্সেস, আইভি ফ্লুইড, তারপরে তোমার ব্লাড, তারপরে কতটুকু ব্লাড গেছে এটা আমরা বোঝার জন্য পালস, ব্লাড প্রেশার, এনিমিয়া, এগুলা দেখবো। তারপরে আমরা এইটা চলা অবস্থায় এই কয়েকটা ইনভেস্টিগেশন, লিভার ফাংশন, রেনাল ফাংশন, কারণ এটা হেপাটোরেনাল সিনড্রোম হয়, আবার ফ্লুইড ডিপ্লিশন হয়ে রেনাল ফ্যাকিয়া হলো কিনা, এই জন্য এটা দরকার, এটার উপর একটা প্রগনোসিস নির্ভর করে। তো এই জিনিসগুলো দেখবো। তারপরে হলো ট্রিটমেন্ট অফ কজ। সিএলডি হইলে আমরা ইতিমধ্যে ওখানে বলে ফেলছি, এই যে এন্ডোস্কোপি যেখানে লেখা আছে এখানে লেখা আছে। সিএলডি হইলে তোমার ইবিএল, আর পেপটিক আলসার হইলে তোমার এমনি হিটার প্রোব এখানেও করে, তোমার ক্লিপ দিয়ে এটা আটকায় দেয়, অথবা কোটারাইজেশন করে পেপটিক আলসার হইলে যেভাবে করুক, আর বায়োপসি লাগলে তো করবে। তাহলে এটা হলো স্পেসিফিক ট্রিটমেন্ট। তাহলে একটা হলো কমন কজেস অফ হিমাটিমেসিস মেলেনা এবং আউটলাইন অফ ট্রিটমেন্ট। আরেকটা হলো এই হিমাটিমেসিস মেলেনা আসছে,
আমরা তো ট্রিটমেন্ট অফ কজের মধ্যে পেপটিক আলসার এবং ভেরিসিয়াল ব্লিডিং বললাম, কিন্তু এই কারণগুলা আমরা ব্যাক সাইডে কিভাবে বুঝবো এটা পেপটিক আলসার না পিউরি না ম্যালিগনেন্সি, এইটা তোমরা একটু খাতার মধ্যে লিখে ফেলবা। এটা অ্যাসাইনমেন্ট যে একটা রোগী হিমাটিনোসিস মেলিনা নিয়ে আসছে, হাউ টু ডিফারেন্সিয়েট দি অ্যাবাউট দ্য কজ। তাহলে একটা হলো হিস্ট্রি, একটা জেনারেল এক্সামিনেশন, একটা অ্যাবডোমেন। ওই অ্যাপ্রোচেই সবসময় যাবা। পেপটিক আলসারে কেমন হিস্ট্রি পাওয়া যাবে, সিএলডি তে কি হিস্ট্রি পাওয়া যাবে, তারপরে ম্যালিগনেন্সি হলে এলডারলি পেশেন্ট থাকবে, ওয়েট লস থাকবে, আর ড্রাগ হলে ড্রাগের ইতিহাস থাকবে। আর জেনারেল এক্সামিনেশনে আমরা যদি সিএলডি বলি স্টিগমাটা, ম্যালিগনেন্সি হলে ক্যাকেকটিক একটা লিম্ফ থাকলে থাকতে পারে, ড্রাগ হলে কিছু থাকবে না। আর যদি অ্যাবডোমেন দেখি, অ্যাবডোমেনে পেপটিক আলসারের টেন্ডারনেস, সিএলডি তে স্পিনোমেগালি, এসআইটিস, তারপরে মনে করো অ্যানগোস ভেইন। ম্যালিগনেন্সি হলে এসআইটিস থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, একটা মাস থাকতে পারে। এই তো তাহলে তোমার এই হলো তোমার ডিফারেন্সিয়েশন অ্যাবাউট দ্য কজ অফ তোমার জিআই ব্লিডিং। তাহলে এইটা একটা অ্যাসাইনমেন্ট তোমরা লিখে ফেলবা। আর পড়ার মধ্যে আমি পোর্টাল হাইপারটেনশনের কারণ বলছি, আর একটা তোমার কমপ্লিকেশন অফ ভেরিসিয়াল ব্লিডিং, ট্রিটমেন্ট অফ ভেরিসিয়াল ব্লিডিং, এসআইটিস এর ট্রিটমেন্ট বলছি, জিআই ব্লিডিং এর কথা বলছি, এইটা। আর একটা হলো তোমার জিআই ব্লিডিং এর কারণগুলো কিভাবে ডিফারেন্সিয়েট করবো এটা বলছি, ঠিক আছে। আর এটার অ্যাসাইনমেন্টের মধ্যে অন্য কিছু ছিল, যেমন প্রেজেন্ট হিস্ট্রি, ইনভেস্টিগেশন গুলো লিখবা। আচ্ছা, তারপরে এই রোগীর মধ্যে হিমাটোলজিক্যাল কোনো প্রবলেম ছিল? অনেকক্ষণ পরে একজন আসছে, সর্বশেষ কে আসছে? 87। এখন কে ঢুকছো বলো দেখি? আচ্ছা আচ্ছা, সুজন আলী 29 আছে নাকি? সুজন আলী 29 সুজন আলী নাই? হ্যাঁ, 71 আছে। শারমিন আবেদিন? জি স্যার। আছো? জি স্যার। আচ্ছা, এই এই কানেকশন অফ হয়ে গেছিল? জি স্যার। আচ্ছা, কানেকশন অফ হয়ে গেলে একটা সুবিধা হয়েছে, একটু বিরতি হয়ে গেল নাকি? জি স্যার। আচ্ছা, এই এই রিপোর্টের মধ্যে হিমাটোলজির কোনো অ্যাবনরমালিটি ছিল? স্যার হিমোগ্লোবিন লো, হ্যাঁ। আর স্যার পিসিভি প্ল্যাটলেট কম। হ্যাঁ, প্ল্যাটেলেট কম কেন? ডব্লিউবিসিও তো কম। জি স্যার, ডব্লিউবিসি, আরবিসি, প্ল্যাটলেট সবগুলোই কম। হ্যাঁ, তো সব লোকগুলো কম। তাহলে এটা রিপোর্ট রিলেটেড একটা পড়াশোনা, সেটা পড়ে ফেলতে হবে, দু একটা জিনিস লিখিয়ে ফেলো। তাহলে এটা প্যানসাইটোপেনিয়া ছিল, প্যানসাইটোপেনিয়া। তাহলে তোমার প্যানসাইটোপেনিয়ার কি কারণ হতে পারে এই রোগীর? হ্যাঁ, বেলাল আসো? বেলাল? বেলাল আসো? তাসফিয়া শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তাসফিয়া? জি স্যার। আচ্ছা, তো ওই যে এটার প্যানসাইটোপেনিয়ার কারণ কি হতে পারে? বোন ম্যারো সাপ্রেশন। হ্যাঁ, বোন ম্যারো সাপ্রেশন।
প্যানসাইটোপেনিয়ার আর কি কারণ হইতে পারে? আমি একটা জরুরি ফোন একটু ধরে নিই, তোমরা প্যানসাইটোপেনিয়ার কারণগুলো চিন্তা করতে থাকো। আর 930 পৃষ্ঠা বের করো, 930, 930 ক্লাসে। আচ্ছা আচ্ছা, আমি যে দেখা করে আসবেন, আমি তো একটু বিরতির সময় দেখা করে আসবেন। আচ্ছা ঠিক আছে। হুম। না, সবাই যেরকম করবে সেরকম, কিন্তু সমস্যা কিছু কিছু তারপরেও থাকে। আচ্ছা আচ্ছা, না আমি তো 14 বার চিন্তা করি, কালকে একটা ভর্তি আসছিল আমি ফেরত দিয়েছি আর কি। না তাহলে ওটা নির্দেশনা ওইভাবে আপনি টিচার সাথে কথা বলে একটা এটা। আচ্ছা আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো না, একটু যে একটা লিখিত আকারে চিঠির মতো দিয়ে দিতে হবে। হ্যাঁ দিয়ে দিতে হবে, হ্যাঁ এটা ঠিক আছে। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমি ওরকম রিজনেবল যেটা মনে করি সেরকম আমি 14 বার চিন্তা করি আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। না না ঠিক আছে। আমি একবার ফোন করছিলাম ক্লাসের আগে, তখন ফোনটা বন্ধ হয়েছে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তবে আমি আমি আরেকটা ইনপুট দিই আপনাকে। আমি একদম মিটফোর্ডে যখন অনেক ডাক্তারের পজিটিভ পাইল, তখন হাসপাতাল ডাইরেক্টর টিভিতে বলছে, আমি শুনছি যে হাসপাতাল কোনো সময় লকডাউন হবে না, যেটা হবে ফিউমিগেশন হবে, এটা সেটাই। হাসপাতাল লকডাউন হলে তো ঢাকা মেডিকেল লকডাউন করে বলবে, তাহলে কি হবে সেটা। আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে। আপনি যদি ওইখানে যান তাহলে আপনার ওই যে এডি ছিল তারা তো টেস্ট করাইতে হবে, আপনার সাথে ঘুরছে না। আচ্ছা তাহলে আপনার তো আগে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জি 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 আচ্ছা হ্যাঁ জি জি আচ্ছা ঠিক। না 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 ঠিক আছে ঠিক আছে। না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জি আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, দরকার হলে আমি বেরোই ক্লাস থেকে। না আমি রিজনেবল, আমি কালকে আমার একটা ফেরত দিচ্ছি, বললাম যে দেখা যাচ্ছে আপনি বাসায় থাকবেন। হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ না ঠিক আছে। না আমি যাবো প্রিন্সিপাল একটু বলবো না, এরকম একটা চিঠি দিয়ে দেওয়া যায়। ডাইরেক্টর অফিসটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জি 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 আচ্ছা ঠিক জি। হ্যাঁ ভালো থাকেন, কিছু হবে না ইনশাল্লাহ, বসে থাকেন। জি জি তোমরা লাইনে আছো? জি স্যার। জি স্যার। ইন্টারাপ্ট করার জন্য আমাদের হাসপাতালের বহু ধরনের ঝামেলা, কথা বুঝছো? এইগুলার কারো কারো পজিটিভ কোনো খারাপ খবর আছে, এগুলো পরে বলবো আর কি, এগুলো একটু কথা বলছি। আচ্ছা 930 বাইট করছো? আচ্ছা পাইছো? জি স্যার। আচ্ছা আমরা চটি বইটই পড়বা না, প্যানসাইটোপেনিয়া থ্রম্বোসাইটোপেনিয়ার কারণ পরীক্ষায় জিজ্ঞাসা করে, এখানে যেভাবে আছে তার চেয়ে সহজ করে আমি একটু বলে দিই। সেটা হলো যেমন এখানে আছে আমরা
তৈরি হয় কোথায়? মেরুতে। মেরুতে প্রবলেম, সেটা প্রাইমারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হোক, সেকেন্ডারি হোক, বোন ম্যারো ইনফিলট্রেশন হোক, ড্রাগ হোক, এটা। আরেকটা হলো স্প্লিনের ডিস্ট্রাকশন হয় স্প্লিন, যেমন এই সিএলডি তে হাইপার স্প্লিনিজমের জন্য হয়তোবা তোমার এই সাইট কাউন্ট গুলা কমে গেছে। তাহলে স্প্লিনে কারণ, বোন মেরোতে কারণ, আরেকটা ব্লাডে সার্কুলেট করে সেখানে কারণ। সেখানে ড্রাগ হইতে পারে, অ্যান্টিবডি যেমন এসএলই। এই তিনটা জায়গায় তিনটা কথা বলে দিবা। আর আইটিপি হলো ব্লাডে অ্যান্টিবডি থাকে। তাহলে ব্লাডের মধ্যে কি বলবো? একটা হলো এসএলই, একটা অ্যান্টিবডি, আরেকটা হলো বোন মেরোতে, আরেকটা হলো স্যার spleen। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? না স্যার, আরেকবার প্লিজ স্যার। প্যানসাইটোপেনিয়া অথবা আইটিপির কারণ, থ্রম্বোসাইটোপেনিয়ার কারণ। ঠিক আছে, এটা মুখস্থ শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এইটার কারণগুলা তোমার মুখস্থ করার দরকার নাই। আমি এটা এইটা দেখবা, তবে এটার চাইতে সোজা একটা হলো এইটা দেখবা, দেখার পরেই তোমরা নিজেরা তৈরি করে নিবা। কিছু কারণ বোন মেরুতে যেখানে ফ্যাক্টরিতে তৈরি হয়, কিছু কারণ স্প্লিনে যেখানে ডিস্ট্রাকশন হয়, হাইপার স্প্লিনিজম। যেমন এই রোগীতে কারণ হলো স্প্লিন, হাইপার স্প্লিনিজম সম্ভবত আর কি। আর বোন মেরোতে হলো প্রাইমারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হোক, ড্রাগ হোক, বোন মেরো ইনফিলট্রেশন হোক, এগুলা। আর ব্লাডে সার্কুলেট করার সময় অ্যান্টিবডিদের জন্য ডিস্ট্রাকশন হয়, যেমন আইটিপি, এসএলই, এগুলা। তাইলে থ্রম্বোসাইটোপেনিয়া অথবা প্যানসাইটোপেনিয়ার কারণ যদি জিজ্ঞেস করে, তাহলে তোমরা এইভাবে বলবা, বোন মেরোতে কারণ, স্প্লিনে কজ, সার্কুলেশনে কজ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা গেল। আর এখানে যখন আসছি, আমি লেকচার নিয়েছিলাম ব্লিডিং ডিসঅর্ডার, মনে আছে? জি স্যার। এখানে আইটিপি, হিমোফিলিয়ার পার্থক্য এগুলো আছে, সেগুলো সুন্দর করে আমি যেভাবে ক্লিনিক্যাল বলি লেকচার ওইরকমই আছে। শুধু আইটিপির চিকিৎসাটা 971 পাইছো? আচ্ছা, জি স্যার। এই ম্যানেজমেন্টে তোমার এইখানে তোমার এই প্যারাটা পড়বা, তবে মূল কথাগুলো হলো আইটিপি তে সাধারণত বাচ্চাদের প্রগনোসিস ভালো। অনেক সময় থ্রম্বোসাইটোপেনিয়া আসে, ব্লিডিং নাই, এটা ট্রিটমেন্টের দরকার হয় না। কিন্তু যদি ব্লিডিং থাকে, কাউন্ট যেরকমই থাকুক, মনে করো 40-50,000 হোক, কিন্তু অনেক সময় কাউন্ট দেখা গেল 30,000, ব্লিডিং নাই, চিকিৎসার দরকার নাই। কাজেই চিকিৎসার দরকার হলো রিলেটেড টু ব্লিডিং, নট প্যাটেলেট কাউন্ট। অনেক রোগী আছে 30,000 কাউন্ট নিয়ে ঘোরাফেরা করবে, সেটা দরকার নেই। কাজেই আমরা ট্রিটমেন্ট অপশন গুলা কি কি? একটা হলো স্টেরয়েড, 2 নম্বর হলো এই যে এখানে ডান পাশে আছে এলট্রম্বোপ্যাক, আমরা ফ্রিকোয়েন্টলি ডান পাশে আছে। তারপরে আমরা স্প্লিনেক্টমি। আরো অন্য অপশন আছে, সেগুলো তোমাদের না জানলেও হবে, যদি পারো তাহলে জেনে নিও। অন্যান্য যেমন প্লাজমাফেরেসিস আছে, আরো ইমিউনোগ্লোবুলিন আছে, এগুলো আছে। তাইলে মূল কথা হলো আমরা ট্রিটমেন্ট দিব কি দিব না, এটা নির্ভর করবে ব্লিডিং এর উপর, কাউন্টের উপর। আরেকটা হলো স্টেরয়েড, আরেকটা হলো এলট্রম্বোপ্যাক, স্প্লিনেক্টমি, এই কয়েকটা কথা মাথায় রাখবেন। ক্লিয়ার? আইটিপি চিকিৎসা কোনটা? এলট্রম্বোপ্যাক একটা ওষুধ আছে, আমরা ব্যবহার করি। এটা ডান পাশে প্যারাগ্রাফে দেখো, ডান পাশে এইটা, এই ওষুধটা, এটা ডোজ তোমাদের লাগবে না। আর স্টেরয়েড সাধারণত আমরা 40 to 60 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম পার কেজি 4 to 6 উইকস দেই। তারপরে মিনিমাম মেইনটেনেন্স ডোজ আমরা কন্টিনিউ করি যতদিন লাগে। এইটা গেল এই ডিজিজ রিলেটেড। তাহলে এই ডিজিজ রিলেটেড আমরা জিআই ব্লিডিং এর অ্যাপ্রোচ, তারপরে হিমাটিমিসিস, মেলেনার ভেরিসিয়াল ব্লিডিং কিভাবে চিকিৎসা করব, জিআই ব্লিডিং এর কারণগুলা কি কি, কিভাবে ডিফারেন্সিয়েট করব, এখানে অ্যাসাইনমেন্ট আছে, এই জিআই ব্লিডিং কিভাবে ডিফারেন্সিয়েট করব। আর একটা অ্যাসাইনমেন্ট উপরে আছে থিওরিটিক্যাল, সিএলডি, টিবি পেরিটোনাইটিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি কিভাবে ডিফারেন্সিয়েট করব। আর এই হিস্ট্রি রিলেটেড আরো আছে, এসআইটিস এর ম্যানেজমেন্টের কথা বলছি, থ্রম্বোসাইটোপেনিয়া কারণগুলা বলছি। আর এই ডিজিজ রিলেটেড তোমার যেটা আছে প্রেজেন্ট হিস্ট্রিটা লিখে ফেলবা। 2 নাম্বার হলো ইনভেস্টিগেশন গুলো কমপ্লিট করবা। 3 নাম্বার হলো ট্রিটমেন্টটা ওই আউটলাইন অনুযায়ী, অন দা বেসিস অফ আউটলাইন এসআইটিস যেহেতু আছে, তার ট্রিটমেন্টটা কি হবে এটা লিখে ফেলতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে যে আলফা ফেটোপ্রোটিন অনেক বেশি হাই, ওটা তাহলে কি এটা ডায়াগনোসিসের মধ্যে আসবে? এটা ডায়াগনোসিস সিএলডি উইথ মানে হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, ওইটা ডায়াগনোসিসে আসবে। ওটার চিকিৎসা নিয়ে তোমাদের দরকার নাই। সেটা কেউ যদি জানতে চাও, আমি সেইখানে এখন যাচ্ছি না। হেপাটোসেলুলার কার্সিনোমা আর সেকেন্ডারি কার্সিনোমা কিভাবে পার্থক্য করব, 2-3টা কথা লিখে রাখতে পারো। হেপাটোসেলুলার কার্সিনোমা, যখন CLD carcinoma occurs on the top of CLD,
তখন আমরা সাধারণত এটা চিন্তা করি। আর অন্য প্রাইমারি ম্যালিগন্যান্সি আছে, বয়স বেশি, তখন আমরা সাধারণত সেকেন্ডারি কার্সিনোমা চিন্তা করি। এটাতে তোমার ব্রুই পাওয়া যায়, এইটাতে হেপাটোসেলুলার কার্সিনোমাতে, ওইটাতে থাকে না। এটাতে আলফা ফিটোপ্রোটিন বেশি থাকে, ওইটাতে থাকে না। এরকম দুই একটা জিনিস মাথার মধ্যে রেখে দেওয়া আর কি। এটা আচ্ছা, এটা চলে গেল। আমরা আরেকটা কেস একটু বলে একটু বিরতি দেব। আমরা আজকে 2-3টা কেস, আচ্ছা আরেকটা কেস নাম্বার 3 নাম্বার কেস, 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার কেসে তোমরা তো এটা দেখে রাখছো। এইখানে এইটার অ্যাসাইনমেন্টের মধ্যে হলো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আফরিন হোসেন, রোল নাম্বার 20 আছে নাকি? নাই। আমি এগুলা যেগুলো নাই এগুলো আমি টুকে রাখতেছি, এগুলো আমি জিজ্ঞাসা করব। আর আমি ওই যে রোল নাম্বার 35 বুশরা, ওমামা, আর ওইখানে আরো 2-1জন সি ব্যাচের মাইশা স্যার, আরো 2-1জন, তাদের কাছে আমি লিস্ট নিব কারা কারা অ্যাটেন্ড করে নাই। লিস্ট দিতে পারবা ওমামা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, লিস্টটা আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইটা তাইলে আমরা 3 নাম্বার কেসে আসি। 3 নাম্বার কেসে আসি। 3 নাম্বার কেসের তোমার দেখবা এখানে সেলিয়েন্ট ফিচার লেখা আছে। ডায়াগনোসিস কি লেখা? সিকেডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, আছে না? জি স্যার। আচ্ছা, এখন এটার অ্যাসাইনমেন্ট হলো প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। প্রেজেন্ট হিস্ট্রি লিখতে গেলে এটার এই রোগীটা ডায়াবেটিক, হাইপারটেনসিভ না, আছে না? জি স্যার। ডায়াবেটিক, হাইপারটেনসিভ। আমরা ডায়াবেটিস থেকে আছে, রোল 20 আছে, ওর মাইক্রোফোন অন হচ্ছে না। না, সে কি শুনতে পারতেছে না? জি স্যার, ও শুনতে পাচ্ছে কিন্তু ও বলছে মাইক্রোফোন অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যারা আছে ঠিক আছে। আচ্ছা তাইলে এটা প্রেজেন্ট হিস্ট্রি একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে কি করবা? প্রেজেন্ট হিস্ট্রি এটা লিখবা। এটা লেখার জন্য কি করতে হবে? আমরা ডায়াবেটিস থেকে যখন আমরা হিস্ট্রি নেই, তখন আমরা বলছিলাম যে তোমাদের মনে রাখার জন্য পেথি আছে 4টা, কয়টা পয়েন্ট নোট করতে হয়? কয়টা পয়েন্ট নোট করতে হয়? 7টা স্যার, 7টা। হ্যাঁ 7টা। 4টা প্যাথিস, একটা ভাস্কুলার, একটা ইনফেকশন, আর একটা হলো অ্যাকিউট কমপ্লিকেশন। ক্লিয়ার? আচ্ছা, তাইলে প্রেজেন্ট হিস্ট্রি লিখতে গেলে এই পয়েন্টগুলোকে তোমাকে অ্যাড করতে হবে। এখন 4টা প্যাথির মধ্যে আমরা যদি নেফ্রোপ্যাথি বলি, 758 পৃষ্ঠা, 758 বাইর করো দেখি। 758 পাইছো? জি স্যার। এটা আমি তোমাদেরকে আমি ওয়ার্ডের মধ্যে দেখাইছি। এই যে নেফ্রোপ্যাথির যে প্রসেসটা, মাইক্রো অ্যালবুমিনুরিয়া, নেফ্রোটিক সিনড্রোম, আছে না? হাইপারটেনশন, সিকেডি, আছে না? জি স্যার। পাইছো? জি তাইলে স্যার। নেফ্রোপ্যাথি নিয়ে শরীরে পানি আছে কিনা, হাইপারটেনশন কবে হয়েছে, এই জিনিসগুলা একটা নেফ্রোপ্যাথি আমরা বুঝতে পারি। আর একটা হলো বেড সাইডে ইউরিনে অ্যালবুমিন যদি আমরা দেখি, এটা বুঝতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা 758 নিচে দেখো নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি ডায়াবেটিসের বিভিন্ন রকম আছে। সেই কারণগুলো তোমরা না জানলেও অন্তত সোমাটিক আর একটা অটোনমিক, এই দুইটা মাথায় রাখো। সোমাটিকের দেখো সিমেট্রিক্যাল সেন্সরি নিউরোপ্যাথি, এখানেই মূল কথাগুলো লেখা আছে। মোস্ট কমন ক্লিনিক্যাল সাইন ডিমিনিশ ভাইব্রেশন সেন্সেশন, ভাইব্রেশনটা সবার আগে যায়, তারপর ইম্পেয়ারমেন্ট অফ আদার মডালিটিস অফ সেন্সেশন, রিফ্লেক্স গুলো লস হবে, অর্থাৎ মোটর যাবে, সেন্সরি যাবে, রিফ্লেক্স যাবে। রোগীর ওয়েস্টিং থাকবে, সেন্সরি লস হবে, ভাইব্রেশন সেন্সটা সবার আগে লস হয়, তারপরে এই যে গ্লোব এন্ড স্ট্রোকিং এরিয়াতে তোমার সেন্সেশন গুলো লস হবে, জার্ক গুলো লস হবে। এটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি 2 রকম, একটা হলো পেরিফেরাল, আর পাতাটাও উল্টাও, এখানে দেখবো অটোনমিক নিউরোপ্যাথি, কার্ডিওভাস্কুলার, জিআই। সেখানে সব শিকার দরকার নাই, উপরে 3টা হেডলাইন। একটা হলো পোস্টারাল হাইপোটেনশন হয়, রোগীর যে ডায়রিয়া হয়, ভমিটিং হয়, জেনিটোরিনারি রিটেনশন, ইনকন্টিনেন্স, এগুলো হয়, আর অনেক কিছু হয়। তাহলে অটোনমিকের 2 একটা, সোমাটিক 2 একটা, এটা প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে আনতে হবে, আছে বা নাই সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, এটা একটা। আরেকটা হলো নেফ্রোপ্যাথি খুব ইম্পর্টেন্ট না, এটা স্কিনে কিছু রেস্ট থাকে, ওটা ইম্পর্টেন্ট। রেটিনোপ্যাথিও আমরা দেখতে হবে। কাজে নেফ্রোপ্যাথি আর নিউরোপ্যাথি সম্বন্ধে এখানে আনতে হবে। ভাস্কুলার সম্বন্ধে আমরা বলছি যে মনে রাখার জন্য আমরা যদি ব্রেইন ধরি, হার্ট ধরি, তারপরে পায়ের মধ্যে আলসার,
হার্টের মধ্যে ইস্টেমিক হার্ট ডিজিজ, এখানে হলো স্ট্রোক, ভাস্কুলার গেল। ইনফেকশন যে কোনো জায়গায় ডায়াবেটিস হইতে পারে, তবে কমন ইনফেকশন হলো তোমার এস্টাবলিশড ইনফেকশন হলো ইউটিআই, স্কিন ইনফেকশন, টিবি। এই 3টা মাথায় রাখতে হবে। কাজেই এই ডায়াবেটিস রোগীর কাশি আছে কিনা, প্রস্রাবের জ্বালা আছে কিনা, কোনো স্কিন অ্যাবসেস আছে কিনা, ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে। অন্য যে কোনো জায়গায় হতে পারে। কাজেই তোমার প্রেজেন্ট হিস্ট্রি লিখতে গেলে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ইনফেকশন সম্বন্ধে তোমাকে ওখানে অ্যাড করতে হবে। রোগী অজ্ঞান হয়েছিল কিনা সেটাও অ্যাড করতে হবে। তাহলে 6-7টা জিনিস ওখানে অ্যাড করে ফেলতে হবে। ঠিক আছে? আর আরেকটা হলো রোগীর হাইপারটেনশন আছে, হাইপারটেনশন ছিল। হাইপারটেনশন হইলে তোমার টার্গেট অর্গান গুলা কি কি? একটা হলো ব্রেইন, হার্ট, আর একটা হলো কিডনি। তাহলে এখানে দেখবা ব্রেইনের মধ্যে স্ট্রোক, হার্টের মধ্যে ওই যে ইস্টেমিক হার্ট ডিজিজ, ডিসনিয়া। তো ডায়াবেটিস হাইপারটেনশনের যদি একই রোগী থাকে, তাহলে তোমার ডায়াবেটিসের 6টা, হাইপারটেনশন 3টা, এগুলো দেখবো ওভারল্যাপিং হবে। তোমাকে এত কথা লিখতে হবে। তুমি যদি ব্রেইন, হার্ট জিজ্ঞেস করো, ডায়াবেটিসের ভাস্কুলার আর এটা টার্গেট অর্গান হয়ে যাচ্ছে। আর কিডনিতে হিমাচুরিয়া আছে কিনা। ঠিক আছে? তাহলে এই রোগীর প্রেজেন্ট হিস্ট্রি লিখতে গেলে তোমার ডায়াবেটিস হাইপারটেনশন রিলেটেড কথাগুলো বলতে হবে। আর একটা হলো হাইপারটেনশন নিয়ে তোমার আমরা ওখানে আরো পয়েন্ট আছে, পরে যখন যাই তখন দেখাবো। হাইপারটেনশনের ইটিওলজি প্রাইমারি সেটাই ধরে রাখো, তবু মাঝে মাঝে বাচ্চাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে কিনা, কমন যেগুলা কমন কজ, প্রেগনেন্সি কিনা, এই জিনিসগুলা হিস্ট্রির মধ্যে আসে। আর মেইনলি টার্গেট অর্গান গুলা। তাহলে প্রেজেন্ট হিস্ট্রি এই রোগীর লিখতে হবে। এটা হলো একটা অ্যাসাইনমেন্ট। ডায়াগনোসিসটা তো লিখবাই। আর একটা হলো ট্রিটমেন্টের মধ্যে এখানে এই রোগীর মনে করো ডায়াবেটিস, হাইপারটেনশন, এই রোগীর যদি ওরকম থাকে, মনে করো সিকেডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এখানে 2টা জিনিস খাতা একবারে লিখে ফেলবা। ডায়াবেটিস, হাইপারটেনশন জন্য কমন কিছু অ্যাডভাইস আছে। শোনা যাচ্ছে তো? রোল নাম্বার 11 আছো? জি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ডায়াবেটিস হাইপারটেনশনে কিছু অ্যাডভাইস এটা সবসময় লাগবে। যেমন ডায়াবেটিসের মধ্যে ওয়েট কমাবে কিনা ওজন বেশি হইলে, ঠিক আছে, আর কম হইলে ওয়েট মেনটেনেন্স ডায়েট, তারপরে কি কি খাবে কি খাবে না, কতবার খাবে, এই অ্যাডভাইস গুলা এই ট্রিটমেন্টের মধ্যে পার্টের মধ্যে লিখে ফেলবা। আর হাইপারটেনশনের জন্য, হাইপারটেনশন আইএসডির জন্য আমরা কিছু কমন অ্যাডভাইস দিই, ওই ফ্যাটি ডায়েট, ওয়েট, স্মোকিং, এক্সারসাইজ, এই জিনিসগুলা হাইপারটেনশন এবং ডায়াবেটিসের অ্যাডভাইস গুলা তোমরা ট্রিটমেন্টের মধ্যে লিখে ফেলবা। ওষুধ এখানে যাই লেখো, ওষুধ তো একটা ওষুধ লিখবা হাইপারটেনশন আর ডায়াবেটিসের। যদি তোমার লং কেস থাকে যেটা দিবা সেটাই লিখতে হবে। এখানে এটা দিব, এটা দিব, এটা না হলে এটা দিব, এরকম বলার স্কোপ নাই। কাজে ওষুধের ব্যাপারে যাই লেখো, কিন্তু তোমার অ্যাডভাইস গুলা এটার মধ্যে লিখে ফেলবো। এটাও একটা অ্যাসাইনমেন্ট থাকলো, প্রেজেন্ট হিস্ট্রি আর এটা। আর আমরা প্যাথিস আর আরেকটা হলো 759 ডায়াবেটিসে, দেখো এই ছবিটা দেখে ফেলবো। মানে এটাও একটা কমপ্লিকেশন, আমরা তো ওইভাবে ডিফাইন করে গেছি। কিন্তু ডায়াবেটিক ফুডের মধ্যে ভাস্কুলার ইনফেকশন 2টা কমন, 2টা প্রবলেমই থাকে, যার জন্য এই ডায়াবেটিক ফুডটা হয়। আমরা কথা বলছিলাম না ক্লাসের মধ্যে, ওয়ার্ডে বলছিলাম কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সব বেশি আমি বলছি। এটা 735 পৃষ্ঠা, 735। মাছ বিক্রি করে না, মাছ বিক্রি করতেছে, ওমামার বাসায় মাছ বিক্রি করতেছে। সরি 735 পাইছো? জি স্যার। আচ্ছা, এই ডায়াবেটিক কিটোএসিডোসিস অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আর প্যাথোজেনেসিস, এগুলো তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। প্যাথোজেনেসিসের এইখান থেকে ওই প্যারাটা, প্রথম প্যারাটা উল্টা পৃষ্ঠায়, আর এই প্যারাটা একটু পড়বা। আমি একটু বলে দিয়ে যাই, বুঝতে পারবা। এখানে যেহেতু ইনসুলিনের অভাব, কিটোন বডি গুলা লিপিড বেশি ভাঙলে বেশি কিটোন বডি তৈরি হয়, এটা হলো 1 নাম্বার। এবং সেই কিটোন বডি গুলো সাধারণত টিসিএ সাইকেলে ব্রেকডাউন হয়, ইউটিলাইজেশন হয়। সেই টিসিএ সাইকেল গুলো ভালো কার্যকরী থাকছে না, কারণ সেলের ভিতর গ্লুকোজ যাচ্ছে না। তো ফলে হয় একদিক দিয়ে ওভার প্রোডাকশন অফ কিটোন বডি, আর একদিক দিয়ে আন্ডার ইউটিলাইজেশন, ফলে কিটোন বডি বেড়ে যায়। কেন এটা বললাম। আর কিটোন বডির ইফেক্ট হলো 2টা, একটা হলো অ্যাসিডোসিস, আর একটা হলো হাইলি অসমোটিক, এটা ডায়ুরেসিস করে, ফলে রোগী পলিউরিয়া হয়। তাহলে কিটোসিসের প্যাথোজেনেসিস এই জায়গাটায় আছে। আর কেন কিটোন বডি তৈরি হয়, কিটোন বডি কি কি সেটা তো জানতেই হবে, কেন এক্সেস থাকে, এটার ইফেক্ট কি এটা বললাম। আর এখানে তুমি এই নিচের প্যারাটা যদি পড়ো, এইখানে কিছু কিছু জিনিস পাবে, আমি আউটলাইন দিয়ে বলে যাই। সেটা হলো কিটোএসিডোসিসের, কিটোএসিডোসিস বলো নন কিটোটিক কোমা,
কতগুলা হেডলাইন তোমরা হেডলাইন করে এটা লিখে ফেলবা, যেমন কিটো অ্যাসিডোসিস, নন কিটোটিক কমা ল্যাকটিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসিমিয়া। এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা আমি ক্লাসে বলছি, তারপরেও এখনো লেখা রাখো, যদি লেখা না থাকে তাহলে লিখে ফেলবা, আর লেখা থাকলে পড়ে ফেলবা। কিটো অ্যাসিডোসিস, নন কিটোটিক কমা ল্যাকটিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসিমিয়া। ঠিক আছে, তো কিটো অ্যাসিডোসিসে আমরা যদি থাকি, হিস্ট্রিতে কেমন থাকবে? সাধারণত তোমার মনে করো রোগী ইয়ং থাকে, বাচ্চারা, এবং তারা আন্ডার ট্রিটমেন্ট থাকে, তারা খাওয়া দাওয়া খায় না, অটোনমিক নিউরোপ্যাথি থাকে, ফলে হয় কি তারা ইনসুলিন ঠিক মতো নেয় না, তো আন্ডার ট্রিটমেন্ট থাকে আর কি, যে কোনো ইনফেকশন প্রিসিপিটেট করে। তো নন কিটোটিক সাধারণত এলডারলি পেশেন্টের হয়, তারা নেগলেক্টেড থাকে। ল্যাকটিক অ্যাসিডোসিস বাইগোয়ানেটের জন্য, হাইপোগ্লাইসিমিয়া তো ওভারডোজের জন্য অথবা রোগীর খাওয়া দাওয়া মিসিং মিল। এটা হলো হিস্ট্রি। আমরা যদি তোমার সাইন দেখি, ইম্পর্টেন্ট দুইটা ফিচার, যেমন কিটো অ্যাসিডোসিসে ডিহাইড্রেশনও থাকবে, অ্যাসিডোটিক ব্রিদিংও থাকবে। আর নন কিটোটিক কমাতে সাধারণত তোমার এই যে নন কিটোটিক কমাতে যে অসমোলারিটি কিভাবে মাপে, সেটা 738 পৃষ্ঠার মধ্যে ডাইনে দেখো, অসমোলারিটি ইজ ইকুয়াল টু সোডিয়াম, গ্লুকোজ, ইউরিয়া। নন কিটোটিক কমাতে সাধারণত রোগীরা বয়স্ক মানুষ খাওয়া দাওয়া করে না, নেগলেক্টেড থাকে, একদিক দিয়ে ডায়াবেটিস বেশি আর একদিক দিয়ে ডিহাইড্রেশন থাকে, ফলে সোডিয়াম বেশি, গ্লুকোজ বেশি। পাইছো নাকি এটা 738? জি স্যার, পাইছি স্যার। অসমোলারিটি তারা হাই বেশি থাকে, তারা হাইপার অসমোলার জন্য অজ্ঞান হয়, বেসিক্যালি অ্যাসিডোটিক ব্রিদিং থাকে না। তাইলে এখানে কি থাকবে? ডিহাইড্রেশন থাকবে কিন্তু অ্যাসিডোটিক ব্রিদিং থাকবে না। আর ল্যাকটিক অ্যাসিডোসিসে অ্যাসিডোটিক ব্রিদিং থাকবে কিন্তু ডিহাইড্রেশন থাকবে না। আর হাইপোগ্লাইসিমিয়া তো উল্টা, মানে মানে সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটি থাকবে, পালস ব্লাড প্রেশার ভালোই থাকবে, রোগী সোয়েটিং থাকবে, এক্সেসিভ সোয়েটিং থাকবে, এবং হ্যাঙ্গার ফিলিং থাকবে, অনেক সময় এরিথমিয়া হয়। তাহলে এইটা শক করে লিখে ফেলবা। তাহলে কিটো অ্যাসিডোসিসে ডিহাইড্রেশন অ্যাসিডোসিস দুইটাই থাকবে, নন কিটোটিকে শুধু ডিহাইড্রেশন অ্যাসিডোটিক ব্রিদিং থাকবে না, ল্যাকটিক অ্যাসিড শুধু অ্যাসিডোসিস থাকবে, হাইপোগ্লাইসিমিয়াটা ভিন্ন। এটা শক করে লিখে ফেলবা। এটা হলো হিস্ট্রি এবং ফিচার। আমরা যদি অন্য কিছু দেখি, যেমন এবিজি করো, পিএইচ কত, বাইকার্বনেট কত, সেটাও তোমরা সাজায় লিখে ফেলবে এখানে। ঠিক আছে, এটা এখানে আছে, কিটোসিসে এখানে আছে। এবিজিতে পিএইচ কমে যাবে, নন কিটোটিক কমাতে যেহেতু অ্যাসিডোসিস থাকবে না, পিএইচ মোটামুটি নরমাল থাকে, আর তোমার বাইকার্বনেটও চেঞ্জ হয় না, কাজে পিএইচ, বাইকার্বনেট। আর একটা হলো ইলেকট্রোলাইট। তাহলে তোমার একটা হলো হিস্ট্রির পার্ট, একটা হলো এই অ্যাসিডোসিস ডিহাইড্রেশন রিলেটেড কথাবার্তা, আর একটা হলো তোমার ইলেকট্রোলাইট লেভেল, আর একটা হলো তোমার এবিজিতে পিএইচ, বাইকার্বনেট, এই দিয়ে এই চারটা শখ এটা লিখে ফেলবো। এটা আর একটা অ্যাসাইনমেন্ট। আর বইয়ের পেজ কয়েকটা দিলাম, আর প্রেজেন্ট হিস্ট্রি বলছি কিভাবে লিখবা। আর একটা হলো আর কিছু জিনিস পড়ে ফেলবো, এটা আমি বলছি না, সেটা হলো যে ইন্ডিকেশন অফ ইনসুলিন আর ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগের ক্লাসিফিকেশন, হেডলাইন এবং এক্সাম্পল ডেভিডসনে যেগুলো আছে এটা পড়লেই হবে। আচ্ছা, আরেকটা এই রোগীর মধ্যে একটা হার্ট ফেলিওরের একটা ইনভেস্টিগেশন আছে, এটা দেখছো কিনা? জি স্যার। কি এটা? এটা ইনভেস্টিগেশনটা কি স্যার? ব্রেন নেট্রিওটিক পেপটাইড, বিএনপি বিএনপি বেশি। কাজে এটা তোমার হার্ট ফেলিওরও আছে। হার্ট ফেলিওর এটা যে কারণেই হোক, হাইপারটেনশন থেকে হইতে পারে। কাজে হার্ট ফেলিওর হইলে তোমার আমরা ইসিজি করি, ইসিজি করলে হার্ট ফেলিওরের কারণ পাই। এলবিএস থাকলে মনে হয় হার্ট ফেল করতে পারে, এটা হার্ট ফেলিওর আগের স্টেজ, কিন্তু বিএনপি করলে আমরা হার্ট ফেলিওর বুঝতে পারি আর কি। তো এখানে এই ফিচারটা আছে। আর একটা হলো তোমার আরেকটা হলো এই হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট আমি প্রথম ক্লাসে নিছিলাম, প্রিন্সিপলস অফ ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর। জেনারেল একটা হলো, এটা লিখে ফেলবা, লেখা না থাকলে পড়ে ফেলবা, সেটা হলো লেখা থাকলে পড়ে ফেলবা। একটা হলো যে প্রপার পজিশন, অক্সিজেন, ডায়ুরেটিক্স, তারপর প্রিলুড আফটারলুড কমানো, আইনোট্রপিক এজেন্ট ডিগক্সিন দেব, টেক এরিথমিয়া হলে, শকে থাকলে ডোপামিন দেই। আর একটা হলো কজ, এটা হলো জেনারেল ফিচার, জেনারেল ম্যানেজমেন্ট অফ ইন জেনারেল হার্ট ফেলিওর। আর অ্যাকিউট এলবিএফ এর কারণের মধ্যে আমরা এই রিলেটেড আসছে যখন বলে দিই, একটা হলো এমআই, একটা হাইপারটেনশন, এই দুইটা বলতেই হবে, আর বাকি যাই বলো। এটার চিকিৎসাটা 465 465 পাইছো? জি স্যার।
এটা 465 এ ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেলিউর, এটা পারতেই হবে। ওইটা হলো জেনারেল ক্রনিক হার্ট ফেলিউর বেলায় ওই প্রিন্সিপাল। এটা এই প্যারাটা পড়বা, ডান পাশে একটা সকও আছে, হাই ফ্লো অক্সিজেন, প্রপটা পজিশন, হসপিটালাইজেশন। তবে এখানে নাইট্রেট আগে দিয়েছে, তোমরা ফুসেমাইডটা আগে বলবা, নাইট্রেটটা পরে দিবা। এই আরেকটা লিখে দিও ট্রিটমেন্ট অফ কজ। তুমি যদি এমআই থাকে সেটার চিকিৎসা করতে হবে। বর্ণালী রায়, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ট্রিটমেন্ট অফ কজটা অ্যাড করে দিবা। আর বাকিগুলো ঠিক আছে, প্রপটা পজিশন, অক্সিজেন, হসপিটালাইজেশন, আইভি ফুসেমাইড, আইভি নাইট্রেট যদি দরকার হয়, তারপরে ট্রিটমেন্ট অফ এটা অ্যাকিউট এলবিএফ এর চিকিৎসা বাদ দেওয়া যাবে। অ্যাকিউট এলবিএফ এর কজ, অ্যাকিউট এলবিএফ এর সাইন, যেমন পালসাস অল্টারনাস বলি, তারপরে ইটিওলজির জন্য ব্লাড প্রেশার থাকতে পারে, অ্যাপেক্স বিটটা শিফটেড হবে, তারপরে হিভিং থাকতে পারে মাঝে মাঝে, গ্যালোপ্রিদম, ফাইন বেজাল ক্রিপিটেশন। তাহলে লেফট হার্ট ফেলিউরের কজ, সাইন, ট্রিটমেন্ট। ঠিক আছে, এটা লিখে ফেলবা, এটা লিখে ফেলবা। রুল নাম্বার 7 আছে নাকি? রুল নাম্বার 7, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, এটা লিখে ফেলবা। ঠিক আছে, জি স্যার, জি আচ্ছা স্যার। এটা তাহলে এটার অ্যাসাইনমেন্টের মধ্যে কি বললাম? প্রেজেন্ট হিস্ট্রি, ডায়াগনোসিস লিখবা, প্রেজেন্ট হিস্ট্রি কিভাবে লিখবা, অ্যাডভাইস অফ ডায়াবেটিস হাইপারটেনশন, পৃষ্ঠাগুলো পড়বা, হার্ট ফেলিউরের চিকিৎসাটা, আর একটা হলো কিটোএসিডোসিস, নন কিটোটিক কোমা, ল্যাকটিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসেমিয়া, শক আকারে 2-3টা পয়েন্ট করে নিজেদের মতো, কোনো চটি বই দেখবা না, যেগুলো বলছি এগুলো করে ফেলবা। আর দুই একটা জিনিস এখানে একটু আমি বলে, এইটা একটু বলে পরে আমি একটু বিরতি দিব। সেটা হলো, এই রোগীটার অ্যানিমিয়া ছিল না? অ্যানিমিয়া ছিল না? জি স্যার। জি স্যার। অ্যানিমিয়া ছিল। কাজেই অ্যানিমিয়ার অ্যাপ্রোচ আমি পড়াইছি না সব বেশি? জি স্যার। এটা পড়ে ফেলবা। অ্যানিমিয়ার 3টা কারণ মাথায় রেখে, পোস্ট হিমোরেজিক, ডিসহিমোপোয়েটিক এর মধ্যে 3টা, একটা হলো ডেফিসিয়েন্সি, বোন ম্যারো ফেলিউর, আর একটা হলো ক্রনিক ডিজিজ, আর একটা হলো হিমোলাইটিক। এই ইতিহাসটা নিতে হবে। জেনারেল এক্সামিনেশনে অ্যানিমিয়ার সাথে ক্লাবিং থাকলে, কয়লোনিকিয়া থাকলে, এগুলো সব বলছি, ওই অ্যাপ্রোচটা পড়ে ফেলবো, এটা বলা হয়েছে। আচ্ছা, আরেকটা হলো ইডিমার অ্যাপ্রোচ। ইডিমার অ্যাপ্রোচ আমরা ওখানে বলি নাই। ইডিমা যদি থাকে, জেনারেলাইজ ইডিমা, তাহলে হার্ট, কিডনি, তারপরে লিভার, এই 3টা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, যে এই ইডিমা আছে, এটা কি হার্ট ফেলিউর, এটা কি নেফ্রোটিক সিনড্রোম, এটা কি লিভার ডিজিজ, নাকি এটা তোমার সিরোসিস অফ লিভার। এটা হিস্ট্রিতে কি পাওয়া যাবে, জেনারেল এক্সামিনেশনে কি, ইউরিন এক্সামিনেশনে, আর অ্যাবডোমেন এক্সামিনেশনে। এই ইডিমার অ্যাপ্রোচটা শক আকারে লিখে ফেলবা। এটা বুঝতে পারছো? ক্লিয়ার? ইডিমার অ্যাপ্রোচ। জি স্যার। সাবলাইম আছে 65, সাবলাইম জি স্যার। অ্যাপ্রোচটা লিখে ফেলবা। ইডিমার অ্যাপ্রোচ, ইডিমার কারণগুলা, এবং ওইটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, 4টা, একটা হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, আর ইউরিন এক্সামিনেশন, আর অ্যাবডোমেন, এইটুকের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস এই হিস্ট্রির মধ্যে আছে, এই রোগীটার ইউরিন এক্সামিনেশনে দেখবো যে ইউরিন এক্সামিনেশনে আছে, ইউরিন এক্সামিনেশনে দেখবা ইউরিনে প্লেন্টি অফ আরবিসি আছে, আবার অ্যালবুমিন আছে। তো আরবিসি, অ্যালবুমিন থাকলে তো আমরা এজিএনও বলি না? জি স্যার। এজিএনও তো বলি। তাহলে এই রোগীটার এই আরেকটা প্রবলেম। তাহলে একটা এনিমিয়ার অ্যাপ্রোচ লেখা, এটা পড়ে ফেলবা। ইডিমার অ্যাপ্রোচটা নিজেরা লিখবা। আর একটা রোগীর হেমাচুরিয়া আছে, প্রোটিনিউরিয়া আছে, এইরকম কি কি কন্ডিশনে হতে পারে, যেমন এজিএন হয়, নেফ্রোটিক সিনড্রোম হয়, ডায়াবেটিসের সাথে তো হেমাচুরিয়া হয় না, হাইপারটেনশনে হয়, সিকেডিতে হয়। লেখছো সবাই? এজিএন, নেফ্রোটিক সিনড্রোম, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি, এই কয়েকটা প্রসঙ্গ চলে আসে যখনই আমরা ইউরিনে এরকম সেডিমেন্ট দেখি, হাইপারটেনশন এবং অ্যালবুমিন এবং হেমাচুরিয়া। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি থাকে, এই রোগীর ইউরিনের রিপোর্টটার উপর ভিত্তি করে এইগুলো কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা একটু লিখে ফেলবা। আমি এজিএন নেফ্রোটিক সিনড্রোমের আমি ক্লাস নিয়েছি। এজিএন হলে একটা সিনড্রোম থাকবে, একটা শর্ট হিস্ট্রি, গলার ব্যথার পরে শরীর ফুলে যাবে, হঠাৎ করে মুখ ফুলে যাবে, পা ফুলে যাবে, ব্লাড প্রেশার থাকবে, এইরকম একটা। নেফ্রোটিক সিনড্রোম হলে, নেফ্রোটিক এজিএন এর পার্থক্য তোমরা জানো, মেসিভ প্রোটিনিউরিয়া। ডায়াবেটিস হলে ডায়াবেটিস হিস্ট্রি থাকবে, প্রোটিনিউরিয়া থাকে, সাধারণত ইউটিআই থাকে, প্রোটিনিউরিয়া, কিন্তু হিমাচুরিয়া সাধারণত থাকে না। হাইপারটেনশন হলে এগুলো থাকতে পারে, হাইপারটেনশনের লম্বা ইতিহাস থাকবে। আর সিকেডি হইলে আমরা কিছু স্কিন ম্যানিফেস্টেশন, আমি সর্বশেষ পড়াইছিলাম স্কিনে। তো এই 5টা কিভাবে ডিফারেন্সিয়েট করবো অন দ্য বেসিস অফ দিস ইউরিন রিপোর্ট, যেগুলো আমি বললাম, একটা সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, এজিএন, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি, এই 3টা সবগুলো জিনিসই কিন্তু আসতে পারে ডিডিতে। এটা আর দুই একটা জিনিস আমি বলে
ছেড়ে দিই। এই রোগীর একটা ইফিউশন ছিল, তাই না? প্লুরাল ইফিউশন। জি জি স্যার। তো ইফিউশন থাকলে আমরা ইফিউশনের এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ কারণগুলা এটা জানো। এক্সুডেটিভের মধ্যে আমরা তিনটাই বলি, একটা টিবি, ম্যালিগনেন্সি, নিউমোনিয়া। আর ট্রান্সুডেটিভের মধ্যে যত কারণ ইডিমা হয় সবগুলাতে হয়। তাহলে এই রোগীর মধ্যে এসআইটি প্লুরাল ফ্লুইডের এক্সামিনেশন ফাইন্ডিং গুলা দেখবা, এটা এক্সুডেটিভ কিন্তু নিউট্রোফিল বেশি। তাহলে এটা কোন টাইপ? এক্সুডেটিভ ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল স্যার। এডিও বোধহয় নরমাল। তাহলে এটা টিবি জি, হয়তো, স্যার। যদি লিম্ফোসাইট বেশি থাকলে টিবি হয়তো, কিন্তু এটা তাহলে সিকেডি থাকে, এটা হয়তো ব্যাকটেরিয়াল কোন ইনফেকশন। আদারওয়াইজ যদি এটা ট্রান্সুডেট হইতো, সিকেডি তে এমনি ট্রান্সুডেটিভ ইনফিউশন এমনি থাকতে পারে, সেটা ট্রান্সুডেটিভ হবে। কিন্তু যখন এক্সুডেটিভ, এটা আইদার টিবি অথবা ব্যাকটেরিয়াল। তাহলে এটা রিপোর্টটা তোমরা দেখবা যে টিবি রিপোর্ট কেমন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন কেমন হয়। এটা ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা আরেকটা এটার অ্যাসাইনমেন্টের মধ্যে প্রেজেন্ট হিস্ট্রি ছিল। ইনভেস্টিগেশন গুলো লেখবা, ইনভেস্টিগেশন গুলো লিখে ফেলবা। এখানে ইনভেস্টিগেশন যেগুলো কিছু লেখা আছে, যেরকম মনে করো আর ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক স্ট্রোক, ইনভেস্টিগেশন মোর অর লেস সেম। এটা তোমরা গোছাই ইনভেস্টিগেশন গুলো লিখে ফেলবা। এখানের মধ্যে আছে তো কোনো দুই একটা নাও থাকতে পারে, আমি বলে যাই, যেমন আলট্রাসোনো, ক্রিয়েটিন, ইনডিরেক্টোলাইট, ইউরিন, সিবিসি, এক্স-রে, প্লুরাল ফ্লুইড, তারপরে লিপিড প্রোফাইল, ইসিজি, ইকো। এইটার ইনভেস্টিগেশন গুলা ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি, ইসকেমিক হার্ট ডিজিজ মোর অর লেস সেম। এই ইনভেস্টিগেশন গুলো লেখবা প্রেজেন্টেশনের সাথে। আরেকটা হলো এই রোগীর মনে করো ইফিউশন ছিল, ইফিউশন, কোলাপস, কনসোলিডেশন, ফাইব্রোসিস, এগুলার সাইন গুলো এগুলো লেখা আছে না খাতায়? জি স্যার, আছে স্যার। ওইটা লেখা আছে, ওইটা পড়ে ফেলবা। যে ক্লিনিক্যাল সাইন, পালপেশনে কি, পারকাশনে কি, অস্কালটেশনে কি, এবং প্রত্যেকটার কারণও লেখা আছে, সব করেই লেখা আছে। কাজে এইখান থেকে তাহলে এটা আমি শেষ করে ফেলি। প্রথম থেকে একটা হলো হিস্ট্রি রাইটিং, প্রেজেন্ট হিস্ট্রি, ডায়াগনোসিস লেখবা, ল্যাব ইনভেস্টিগেশন সর্বশেষ এখন যা বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশন অ্যাডভাইস গুলা। পেজ নাম্বারে আমি ডায়াবেটিসের কমপ্লিকেশন রিলেটেড কিছু কথা বলছি। ডায়াবেটিসের কমা হয় কি কি কারণে, সেগুলো ডিফারেন্সিয়েশন। আর হার্ট ফেলুরের চিকিৎসার কথা বলছি। আর ইউরিনের রিপোর্ট দিয়া, যেমন প্রোটিনিউরিয়া, হিমাচুরিয়া থাকলে এজিএন, নেফ্রোটিক, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটা এই যে নেফ্রোটিক সিনড্রোম, এজিএন এর তোমার এগুলো আমি লেকচারে পড়াইছি। তারপরে তোমরা দেখে রাখো 392 পেজের মধ্যে এগুলো একটা সব করাই দেওয়া আছে। 392 এই যে 399 আর 398, এই দুটার মধ্যে দেখো মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস পলিফারেটিভ, এর ডান পাশে লেখা আছে এজিএন কেমন হয়, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো পড়ানো আছে। এটাতে আমি আর যাচ্ছি না। তো এই ডিফারেন্সিয়েশনটা এটা বলছি, ইফিউশন, এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ কি কি কারণে হয়, এবং এটা আমরা কিভাবে বুঝলাম, নিউট্রোফিল ইনভেস্টিগেশন বলা হয়ে গেছে। আর ইফিউশন, কোলাপস, কনসোলিডেশন এগুলো আমরা আগে বলছি, এগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এই দুইটা কেস হলো। আর আমরা একটু 5-10 মিনিট বিরতি দেওয়ার পরে আমরা আবার আসবো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, 10 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। 10 মিনিট আমরা 11:15 বসবো। কয়টায় টাইমও তো শেষ, 11:15। তারপরে আরেকটু কথা আছে, সেটা বলে পরে আজকে এখনকার শেষ করবো। আমি 10 মিনিট পরে আমি আবার আসতেছি। ঠিক আছে? জি স্যার। অনেক আলোচনা হয়েছে, ওয়ার্ডে আলোচনা হয় নাই এমন কিছুই আমি বলিনি, সবই আলোচনা হয়েছে। আচ্ছা, আমরা কেস নাম্বার 6, ঠিক আছে, কেস নাম্বার 6 মনে আছে? আচ্ছা, কেস নাম্বার 6 এর ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি ছিল? এন্টেরিক ফিভার স্যার। আচ্ছা, এটা আমি একটা জিনিস একটু বলে দেই, তারপরে এটার অ্যাসাইনমেন্ট গুলা থাকবে, এগুলা কোনো সমস্যা না। আচ্ছা, একটা হলো যে আমরা যখন অনেকদিন জ্বরের কথা বলি, প্রলং পাইরেক্সিয়া, ঠিক আছে, প্রলং পাইরেক্সিয়ার কথা বলি, অনেকদিন জ্বর, সেই জ্বরের কতগুলা কারণ থাকে, সেই কারণগুলো মাথায় রেখে রেখে হিস্ট্রি নিতে হয়। তো এই রোগীর বেলায় তোমরা একটু প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা। প্রেজেন্ট হিস্ট্রিটা লেখা আছে, আরেকটু গোছায় লিখতে হবে। তো হেডলাইন গুলা কি কি? একটা হলো তোমার এখানে তোমরা এক কাজ করতে পারো, পরে ভুলে যাই কিনা, পিইও এর ডেফিনেশন একটা আছে, সেটা হলো তোমার
আচ্ছা সেটা অন্য জায়গায়, পৃষ্ঠাটা আমি পরে বলি। আচ্ছা প্রলং পাইরেক্সিয়া যদি বলি তাহলে একটা হলো ইনফেক্টিভ কজ। প্রথমে তোমরা আমার মনে হয় যে কয়েকটা বলে দাও, টিবি, ম্যালেরিয়া, কালাজ্বর, এই কয়েকটা এন্টারিক ফিভার, টিবি, এন্টারিক ফিভার, ম্যালেরিয়া, কালাজ্বর। তোমাদের পরীক্ষার জন্য আমাদের বাস্তবতার প্রেক্ষিতে এই চারটা প্রথমে বলে দিবা। কি কি বললাম? টিবি, টিবি, ম্যালেরিয়া, কালাজ্বর, এন্টেরিক ফিভার। টিবি, এন্টারিক ফিভার 2 নম্বরে, ম্যালেরিয়া, কালাজ্বর, এই চারটা বলবি, ঠিক আছে? এটা তো এখানে একটা অ্যাসাইনমেন্ট আগে দিয়ে নিই, পরে হিস্ট্রির মধ্যে পরে আসি। আমি উল্টা দিকে শুরু করি। মনে করো একটা রোগীর এন্টারিক ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, যেমন এটা ডিডিতে লেখা আছে, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? আমি পয়েন্টগুলো বলে দিই, তোমরা গোছায় লিখবে। যেমন এন্টারিক ফিভারে একটা জিআই আপসেটের ব্যাপার থাকে, তারপরে কিছু কিছু জিনিস থাকে যেমন পালস কেমন থাকে, জিহ্বা কেমন থাকে, অ্যাবডোমেনে কি ফাইন্ডিং থাকে। অ্যাবডোমিনাল ফাইন্ডিং গুলা তোমার 260 পেজ, 260, যেমন রোজ স্পট থাকে, স্প্লিন থাকে, মাঝে মাঝে একটু টেন্ডারনেস থাকে। 260 পেজ পাইছো? 260? জি স্যার। আচ্ছা সাইন গুলা গুছায় ফেলবা। পালস কেমন, তারপরে এই রোগীর মনে করো ব্লাড হিস্ট্রিটা কেমন থাকবে, জ্বরটা কেমন থাকবে, তারপরে তোমার জিআই আপসেট থাকে, পালস, জিহ্বা, স্প্লিন, রোজ স্পট, এগুলো। আর ডেঙ্গুর বেলায় ডেঙ্গুর জ্বর থাকে, ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, কিন্তু অ্যাসোসিয়েশনটা হলো বডি এক, শরীর ব্যথা, প্রচুর শরীর ব্যথা, মাথা ব্যথা, কোমরে ব্যথা, ব্রেকবোন ফিভার বলে। তারপরে ব্লাড কাউন্টের ব্যাপার আসবে ডেঙ্গু। ম্যালেরিয়াতে কোথা থেকে আসে, ম্যালেরিয়ার প্যাটার্নটা কেমন হবে, যদি 7 দিন 10 দিন হয়ে যায় তখন অর্গানোমেগালি। কালাজ্বর কোথা থেকে আসছে, তারপরে তোমার মানে জ্বরের প্যাটার্নটা কেমন, অর্গানোমেগালি, স্কিনটা কেমন, এইগুলা, এগুলো হলো ক্লিনিক্যাল। তাহলে এন্টারিক ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, এটা ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা একটা শখ আকারে লিখে ফেলবো। এটা হলো অ্যাসাইনমেন্ট। প্লাস প্রত্যেকটারই সিবিসি ফাইন্ডিং কি থাকবে, এন্টারিক ফিভারে কি, ডেঙ্গুতে কি, ম্যালেরিয়াতে কি, কালাজ্বরে কি। কালাজ্বরে যেমন প্রগ্রেসিভ নিউট্রোপেনিয়া, লিম্ফোসাইটোসিস, অ্যানিমিয়া, এগুলো থাকে, ঠিক আছে? সিবিসি পিবিএফ এর ফাইন্ডিং আর ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন এটা। আর এই কেসের বেলায় আসি, প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে আমরা জ্বরের কারণগুলো মাথায় রেখে হিস্ট্রিটা লিখতে হবে। 2-1টা জিনিস বাদ গেছে, নাহলে মোটামুটি হয়েছে। সেটা হলো যে প্রথম হলো যে প্রথম বললাম কি, টিবি, এন্টারিক ফিভার, ম্যালেরিয়া, কালাজ্বর, তারপর হলো অন্য ইনফেকশন, অর্গান বেজ ইনফেকশন মাথায় রাখবা, মাথা থেকে পা পর্যন্ত, যেমন মেনিনজাইটিস, টনসিলাইটিস, লাংস এর মধ্যে মনে করো অ্যাবসেস, নিউমোনিয়া, টিবি, লিভার অ্যাবসেস 2 রকম, এরকম ইউটিআই, এইগুলো ইনফেক্টিভ। তারপরে আসবে হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, লিউকেমিয়া, লিম্ফোমা, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এগুলো। তারপরে আসবে তোমার রিউমাটোলজি, এসএলই, অ্যাডাল্ট স্টিলস ডিজিজ। তাহলে কয়টা হেডলাইন হলো? একটা হলো ইনফেকশনের মধ্যে 2টা, প্রথম 3-4টা বলে ফেলবা, অর্গান বেজ ইনফেকশন এটা মাথায় রাখবা, তারপরে তোমার হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, কোলাজেন ডিজিজ। এটা যদি মাথায় দেখো তাহলে এই প্রেজেন্টেশনের মধ্যে দেখবা সবই ঠিক আছে, ব্লিডিং ম্যানিফেস্টেশনের কথা লেখা নাই, অন্যগুলো মোটামুটি আছে। আচ্ছা এই কেসটা দেখবা, এটাতে এন্টারিক ফিভারের ফেভারে কি কি আছে, এটা গোছায় লিখে ফেলবা। যেমন এর পালস কত, এর জ্বর দেখো 102, পালস কত? দেখছো নাকি পালস কত? Sir, 98 beats per 98 minute. তাহলে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হলো না? জি স্যার। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হলো। কাজে তোমার এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। পালস। আরেকটা হলো হিস্ট্রিতে মধ্যে দেখবে একটা লুজ মোশন ছিল, এটা। আর আরেকটা হলো যে ম্যালেরিয়া, কালাজ্বরের মতো ওরকম ইতিহাস নাই, ডেঙ্গুর মতো ওরকম শরীর ব্যথা নাই, এটা হলো এন্টারিক ফিভার। আর স্প্লিনটা পাইলে ভালো হইতো, কিন্তু আমরা যদি না পাই আলট্রাসোনোতেও পাইতে পারি, সবসময় যে পাওয়া যাবে তা না। কাজে আমরা যদি এই রোগীর প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা। 2 নাম্বার হলো এই রোগীতে এন্টারিক ফিভারের ফেভারে কি কি পয়েন্ট আছে এটা। আর একটা হলো ইনভেস্টিগেশনে এই রোগীর মনে করো সিবিসি কাউন্টটা কেমন আছে, নরমাল না অ্যাবনরমাল। সিবিসি কাউন্টটা নরমাল না অ্যাবনরমাল? নরমাল। নরমাল রেঞ্জের মধ্যে। মানে লিউকোসাইটোসিস নাই, ব্যাকটেরিয়াল ইনফেকশন, লিউকোসাইটোসিস নাই। আমরা যদি লিউকোপেনিয়া বলি সবসময় এরকম লিউকোপেনিয়া পাওয়া যাবে না। এখন এটা অনেক সময় একজনের 10,000 কাউন্ট, তার যদি 8,000 হয়, আমরা তো ইন্ডিভিজুয়াল কাউন্ট জানি না, যার জন্যই
রেঞ্জের মধ্যে হইলেও আমরা উল্টা দিকে বলি যে লিউকোসাইটোসিস নাই, সেইভাবে বলি। কিন্তু তোমরা পরীক্ষায় লিউকোপেনিয়া বলবা, কিন্তু লিউকোপেনিয়া না, আমরা লিউকোসাইটোসিস নাই, এটাও তো একটা ব্যাপার। কাজে ব্লাড কাউন্টটা একটা ব্যাপার, ব্লাড কালচার আমরা এখানে একটা ব্যাপার আমরা পাইছি, সালমোনেলা টাইপি পাওয়া গেছে। আর একটা রিপোর্ট করা দরকার ছিল, সেটা হলো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে আমরা স্ক্রিন দেখতে পারতাম, যেহেতু আমরা পাই নাই। কাজে এন্টারিক ফিভারের প্রেজেন্ট হিস্ট্রিটাতে কি লিখতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো তোমার ওই এইটার ফেভারে কি কি পয়েন্ট আছে, ইনভেস্টিগেশন যেগুলো করা আছে এগুলার পক্ষে কি আছে, সবগুলাই আছে। আর একটা ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড করা দরকার ছিল, এটাই। আর ট্রিটমেন্টে মনে করো আর কমপ্লিকেশন এখানে বইয়ের মধ্যে আছে, অ্যাকিউট পারফোরেশন হয়, ব্লিডিং হয়। আর এটার এএলটি দেখবা, এএলটি একটু বেশি আছে, এসজিপিটি। কাজে এন্টারিক ফিভারে সব আইটিস, হেপাটাইটিস, পলিসিস্টাইটিস, অস্টিওমাইলাইটিস, বহু কিছু হইতে পারে। কাজে এটাও হয়তো একটা তার অংশ হলে হতেও পারে আর কি। কাজে এন্টারিক ফিভারে অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন এটা শিখবা, এটার পক্ষের কি কি পয়েন্ট আছে, কি কি ইনভেস্টিগেশন করা আছে, কি কি করা দরকার। আর এই যে 4টা ফিভার বললাম, এন্টারিক ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, এটা পড়ে ফেলবা। এই হলো এটার ব্যাপারে। আরেকটা হলো চিকিৎসার ব্যাপারে। এখানে মনে করো যখন ট্রিটমেন্ট তোমরা দেখবা, এখানে বইয়ের মধ্যে এখনো ক্লোরামফেনিক্যাল দিয়ে রাখছে। আমরা সাধারণত কালচারে থাকলে অন্য আদারওয়াইজ দেই, নাহলে সেপ্ট্রাক্সন 2 গ্রাম করে বিডি, 4 গ্রাম করে ডেইলি সাধারণত দেই। তো তোমরা এখানে কিছু কিছু সিমটোমেটিক চিকিৎসা থাকে। কাজে এন্টারিক ফিভার হলেও চিকিৎসাটা তোমরা ওইভাবে সাজাইবা। এটা ট্রিটমেন্টও লিখবা, জেনারেল ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া, রুচি, জ্বর, স্পেসিফিকের মধ্যে অ্যান্টিবায়োটিক, কমপ্লিকেশন, প্রিভেনশন কিভাবে করবো। প্রিভেনশন করতে হলে তোমার এটা কিভাবে ট্রান্সমিশন হয় এটা জানতে হবে। কাজে এন্টারিক ফিভার খুবই কমন, এবং এন্টারিক ফিভার এইগুলা আমাদের দেশের জন্য কমন, এবং সেই জন্যই এটার অর্গানিজম, প্যাথোজেনেসিস, প্রিভেন্টিভ মেজার, ওরোফিক্যাল রুটে যেহেতু যায়, এই সবগুলা সাধারণ কথা, কিন্তু এগুলো পারতে হবে। ট্রিটমেন্টটা তোমরা এইভাবে শিখবা। কাজে এটার অ্যাসাইনমেন্টের মধ্যে যেগুলো ইতিমধ্যে বলছিলাম, তার সাথে ট্রিটমেন্টটা তোমরা এইভাবে সাজাইবা, জেনারেল, স্পেসিফিক, কমপ্লিকেশন, প্রিভেনশন। আর 4টা ফিভারের পার্থক্য লিখবা, আর ইনভেস্টিগেশন গোছাইবা, প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা, প্রলং পাইরেক্সিয়ার কারণগুলো আমরা বলে দিছি। ঠিক আছে, এটার মধ্যে এইটুকুই থাকলো। আমরা আরেকটা এখন শেষ করে দিই, তারপরে কালকে বাকিগুলো। এটা 5 মিনিটে শেষ করে দেবো। এটা হলো কেস নাম্বার 5, পাইছো? কেস নাম্বার 5। জি স্যার। আচ্ছা, এটার মধ্যে আমি এই রোগীর কথা পরে যাই। এই রোগীর বেলায় এখানেও তোমার জ্বর আছে 3 মাসের, জ্বর আছে 3 মাসের থাকলে কিভাবে ইতিহাস লিখতে হবে, এন্টারিক যেরকম এরকম এখানে মাথায় রাখতে হবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন সহ এগুলো মাথার মধ্যে। এখানে হিস্ট্রিটা কিন্তু ওইরকম যেভাবে খুব একাডেমিক সেরকম ভাবে লেখা নাই। কাজেই তোমরা এটার প্রেজেন্ট হিস্ট্রিটা সুন্দর করে লিখবা। এই রোগীর জ্বর ছিল এবং এনিমিয়া ছিল, কাজে হিস্ট্রিটা কিরকম হবে ওই প্রলং পাইরেক্সিয়াতে যেভাবে বলছি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো একটা রোগীর যদি এরকম এনিমিয়া থাকে, জ্বর থাকে, কি কি হইতে পারে। একটা হলো লিউকেমিয়া হয়, অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়। এইটা আমরা পরে আছে, এই রিলেটেড কথা আমরা পরে এখানে যাচ্ছি। আর এই রোগীর ফাইন্ডিং ছিল সার্ভাইকাল ইনগুইনাল লিম্ফেডেনোপ্যাথি, কোনো অর্গানোমেগালি নাই। তো এখন এরকম জ্বর আর এনিমিয়া যদি থাকে, আমাদের ডায়াগনোসিসের মধ্যে সাধারণত লিউকেমিয়াই আসে। কোন লিউকেমিয়াটা হবে না, এরকম লিম্ফেডেনোপ্যাথি আছে, জ্বর আছে, এনিমিয়া আছে, লিউকেমিয়া তো 4টা, অ্যাকিউট আর ক্রনিক মিলে, কোনটা হবে না বলো দেখি? Chronic myeloid leukemia. সিএমএল। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। বই পড়াশোনা করতে, ওই বইটা বলছিলাম না, বইয়ের পৃষ্ঠাটা পড়তে পড়াইছিলাম না? জি। হ্যাঁ, ওইটা দেখে মাথায় রাখবা। তাইলে এটা এরকম লিম্ফেডেনোপ্যাথি থাকলে হবে কোনটা? এএমএল এ লিম্ফ নোড বেশি থাকে না, এএলএল হবে, সিএলএল হবে, তাই না? সিএলএল হবে। আচ্ছা, এটা গেল। তাহলে এটার প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। আর একটা হলো আরেকটা জিনিস, 218 পৃষ্ঠায় যদিও ওই রকম স্পেসিফিক আমরা পাই না, কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় পিইউ ডিফাইন করো। 218 পৃষ্ঠা পাইছো? জি স্যার। হ্যাঁ, sir. পাইছো। আচ্ছা, জি স্যার। এই ডেফিনেশনটা তোমরা পড়ে ফেলবা, এটা গুছায় লিখবা। এখানে যেভাবে লেখছে 3 সপ্তাহের বেশি জ্বর থাকবে এবং হাসপাতালে 3 দিন থাকার পরে ডায়াগনোসিস হয় নাই, এবং 3 দিন আউটডোরে আসার পরেও ডায়াগনোসিস হয় নাই। এই কথাগুলো খুব স্পেসিফিক না, কিন্তু কেউ কেউ জানতে চাইতেই পারে। কিন্তু এটা ডেফিনেশনের জন্যই। কিন্তু প্রলং পাইরেক্সিয়ার কারণ মধ্যে ওই জিনিসগুলো মাথায় রাখবো, যে হেডলাইন গুলো আমি বললাম। ডান পাশে একটা ছবি আছে, ছবিতে দেখতে পারো, সবগুলো কমন না, কিন্তু মনে রাখার জন্য মাথার থেকে পা পর্যন্ত যেগুলো ইনফেক্টিভ বললাম,
আনকমন গুলো বাদ দিয়ে দিতে পারো। আমি হেডলাইন বলছি, এটাই মনে রাখবা। এখান থেকে ছবিটা দেখলে অনেক সময় আমরা তো এমনিও একটু ছবি টবি দেখি, তাই না? পড়াশোনার মাঝে মাঝে ছবি দেখি না? হ্যাঁ, দেখি না? বর্ষা ছবি সবাই আস্তে আস্তে বলতেছে, ছবি তো দেখি। তো মাঝে মাঝে ছবিগুলা দেখবা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এপিও ডেফিনেশন, প্রেজেন্ট হিস্ট্রি লিখবা। আর দুই একটা জিনিস, এটা আমি ওয়ার্ডের মধ্যে বলে দেই। একটা রোগীর লিম্ফেডিনোপ্যাথি আছে, না সরি, একটা রোগীর এনিমিয়া হেপাটোস্প্লিনোমেগালি কি কি হইতে পারে? এটা হলো হেমোলাইটিক এনিমিয়া হতে পারে, সিএলডি তে হইতে পারে, লিউকেমিয়াতে হইতে পারে। ঠিক আছে? কি কি? হেমোলাইটিক এনিমিয়া, সিএলডি আর লিউকেমিয়া। লিউকেমিয়া, সিএলডি। ঠিক আছে? এই তিনটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা তোমরা নিজেরা যা পারো, বই দেখে লিখবা না, তোমার নিজে যা। ফ্রন্টাল বসিং এনিমিয়া, জন্ডিস, আর একটাতে লিম্ফেডিনোপ্যাথি ব্লিডিং ম্যানিফেস্টেশন, আর একটাতে স্টিগমাটা অফ লিভার ডিজিজ। এই তিনটা। আরেকটা তোমরা যদি লিখে না থাকো ওইটা লিখে ফেলবা। আমরা জেনারেলাইজ লিম্ফেডিনোপ্যাথির 4টা মাথায় রাখতেই হবে, বাকিগুলো পরে। এটা হলো টিবি, লিউকেমিয়া, লিম্ফোমা, আর একটা হলো ম্যালিগন্যান্সি। আর ভাইরাল ইনফেকশন, এইচআইভি বা অন্য ভাইরাল ইনফেকশন হতে পারে, তবে এই 4টা মাথায় রাখতে হবে। মানে একটা রোগীর লিম্ফেডিনোপ্যাথি আছে, সার্ভাইকাল এক্সিলারি, কিভাবে ডিফারেন্সিয়েট করবো এটা টিবি না লিউকেমিয়া, লিম্ফোমা, এইটা অ্যাসাইনমেন্ট লিখে ফেলবা। যদি লেখা থাকে পড়ে ফেলবা, আর যদি লেখা না থাকে লিখে ফেলবা। যেমন হিস্ট্রিতে টিবির কি ফিচার, লিউকেমিয়াতে ব্লিডিং, লিম্ফোমাতে শুধু লিম্ফ নোড নিয়েই আসে, ব্লিডিং পরে লেট হয়। আর যদি এক্সামিনেশন করি, লিম্ফ নোডের ক্যারেক্টার গুলা, একটাতে রাবারি, একটাতে ম্যাটেড, একটাতে হার্ড, এটা। তারপরে ইনভেস্টিগেশন গুলা কিভাবে ডিফারেন্সিয়েট করবো সেটা আলাদা। তাহলে একটা হলো জেনারেল ফিচার, লিম্ফ নোডের ক্যারেক্টার, আর একটা হলো অ্যাসোসিয়েটেড ফিচার। যেমন টিবিতে একরকম ফিচার থাকবে, লিউকেমিয়াতে একরকম ফিচার, তারপরে ল্যাবরেটরি। তাহলে তোমার টিবি, লিউকেমিয়া, লিম্ফোমা, ম্যালিগন্যান্সি, এই 4টা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব এটা সব করে লিখে ফেলবা। আর একটা বলছি এনিমিয়া উইথ হেপাটোস্প্লিনোমেগালি কি কি হতে পারে, এটা। এটা চলে গেল। আরেকটা হলো আমরা এই জিনিসগুলা আগে আমি বলছি, তারপরেও এখন আবার বলে দিই। সিএমএল এর 958 তোমরা পৃষ্ঠা লিখে রাখো, বই না উঠাইলে হবে, তোমরা এটা দেখাইছি আমি। সিএমএল এ সবকিছুই থাকে, শুধু লিম্ফ নোড থাকে না, এসআইটিস থাকে না। এএলএল, অ্যাকিউট লিউকেমিক 955, ওখানে জেনারেল ফিচারের মধ্যে লেখা আছে ব্লিডিং, অ্যানিমিয়া, তারপরে ফিভার। 955 অ্যাকিউট লিউকেমিয়া পাইছো? অ্যাকিউট লিউকেমিয়া ওই যে ইনভেস্টিগেশনের উপর দিয়ে লেখা আছে যে ক্লিনিক্যাল ফিচারস আর ইউজুয়ালি দোজ অফ বোন ম্যারো ফেলো লিউকেমিয়া প্লাস্টিক এনিমিয়া ইনফেকশন। কাজেই অ্যাকিউট লিউকেমিয়াতে এই ফিচারগুলো থাকে। আর সিএমএল তো আমি বলছি। আর একটা অ্যাসাইনমেন্ট, এটা আমি ক্লাসের মধ্যে ওয়ার্ডে লেকচারে আমি বলেছি, সেটা তোমরা লিখে ফেলবা। সেটা হলো যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, আইটিপি কিভাবে পার্থক্য করবে। অ্যাপ্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, আইটিপি। অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে যেমন জ্বর থাকবে, সবই থাকবে অ্যাকিউট লিউকেমিয়ার মতোই, কিন্তু অর্গানোমেগালি থাকে না, বনি টেন্ডারনেস থাকে না। আইটিপিতে এনিমিয়া এত বেশি থাকে না। তো কি কি বললাম? স্যার অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, আইটিপি ডিফারেন্স। আচ্ছা, সাইকা কি আসছে? সাইকা আসো? জি স্যার। তুমি আগে ক্লাস করো নাই? করছো তো? আচ্ছা, স্যার শোনা যায় না। নিতুন তো আসো? নিতুন তো, তাসফিয়া তুমি বলতে পারো নিতুন তো কেন ক্লাস করে না? তাসফিয়া, জি স্যার। নিতুন তো ক্লাস করে না কেন? স্যার আমি তো জানি না। জিজ্ঞাসা করে ফোন করিয়া। জি আচ্ছা স্যার। তারপরে অর্পিতা আছে? স্যার আমি অর্পিতা। তুমি অর্পিতা। তো কারা কারা ক্লাস করে না তোমার বেঁচে দেখবা কেন করে নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হলো অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, আর একটা হলো আইটিপি কিভাবে পার্থক্য করব, এটা তোমরা গুছায় লিখে ফেলবো। আমরা যদি ফিচার আমি সংক্ষেপে বলে দিই, যেমন ব্লিডিং ম্যানিফেস্টেশন সিভিয়ার এনিমিয়া অ্যাপ্লাস্টিক এনিমিয়া লিউকেমিয়াতে থাকে, আইটিপিতে এনিমিয়াতে থাকে না। বনি টেন্ডারনেস, তারপরে অর্গানোমেগালি, লিম্ফেডিনোপ্যাথি, এগুলো অ্যাকিউট লিউকেমিয়া থাকে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া থাকে না, আইটিপি তো থাকেই না। তারপর ব্লাড পিকচার, একটাতে প্যানসাইটোপেনিয়া, একটাতে অনেক ইমেচুর সেল থাকবে, আর একটাতে থাকবে শুধু প্লেটেলেট কম থাকবে। বোন মেরু কেমন ওইটা লিখে ফেলবা। ওইটা আইটিপিতে নরমাল, ওগুলাতে হাইপোপ্লাসিয়া, আর একটাতে বোন মেরু ইনফিল্ট্রেশন থাকে।
এটার পার্থক্যগুলো লিখে ফেলবা। এইটা আরেকটা হলো তোমার অ্যাপ্লাস্টিক এনিমা 969 পৃষ্ঠাটা দেখো। 969 পাইছো? জি স্যার। আচ্ছা 969 এ অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কারণগুলো দেখবা। একটা হলো প্রাইমারি, এগুলো সেকেন্ডারি কারণ। হেডলাইনগুলো মাথায় রাখবা, ড্রাগ, কেমিক্যাল, প্রেগন্যান্সি, ভাইরাস এগুলা। কিন্তু প্রাইমারি একটা আছে যেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সেটা হলো প্রাইমারিতে করে। আর সেকেন্ডারি হলে প্রগনোসিস ভালো, এগুলো উইথড্র করলে ভালো হয়ে যায়। কিন্তু জেনারেল ফিচারগুলা সেম। কাজে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আইটিপি লিউকেমিয়ার পার্থক্য লাগবে, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কারণ করবা। ঠিক আছে? এটা আরেকটা হলো তোমার মাল্টিপল মায়োলোমা নিয়ে আমি সর্বশেষ একটা কেস সেমিনার হয়েছিল, সেটা যদি দেখে থাকো সেই কেসটা, সেটা নিয়ে দেখবা। আরেকটা হলো 967 সেই কেসটা যদি অ্যাটেন্ড করে থাকো, ওখানে সবই ছিল। যারা করো নাই ওটা কালেকশন করবা। 967 এ দেখবা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ মাল্টিপল মায়োলোমা। এটা হলো 967। তিনটার মধ্যে দুইটা থাকলেই হয় ম্যালিগন্যান্ট। পাইছো? জি স্যার। পাইছো? আচ্ছা। আর উপরে ছবিটা দেখবা, সাধারণত কমন ক্লিনিক্যাল ফিচার জ্বর, বোন পেইন, তারপরে মনে করে এনিমিয়া, এলডারলি পেশেন্ট। সেমিনারে সুন্দর একটা কেস ছিল, তো সেই কেসটার কথা মনে রাখবা। ছবিটা দেখবা, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা পড়বা। আর প্যাথোলজিতে এগুলো করা হয়েছে সেটা মাথায় রাখবা। আর এখানে এই যে কেসটা, এই কেসটার ফিচারটা দেখছো, এটা কি কেস ছিল? ক্রনিক সিএলএল এর কেস ছিল। সিএলএল কেস ছিল, সিএলএল এর কেস ছিল। সিএলএল, তোমরা সিএলএল টা পড়ে ফেলবা। সিএলএল সাধারণত বেনাইন টাইপ অফ ডিজিজ, কিন্তু এটা একটু অ্যাগ্রেসিভ ছিল, যার জন্য এই থেরাপিগুলো দিয়েছে আর কি। এই থেরাপিগুলো একটু দিয়েছে। সো ব্লাড পিকচার এটা দেখবা। তারপরে আমরা যখন সাধারণত বি সেল টাইপ হয়, আরো অনেক অ্যাটিপিক্যাল টাইপ হয়, তো যখন এরকম ব্লাড পিকচার বোন ম্যারো পাওয়া যায় তখন ওই আরেকটা, এটা আমি ক্লাসে বলেছি, এএলএল, এএমএল, সিএলএল, সিএমএল, এই চারটার ব্লাড পিকচার, বোন ম্যারো পিকচার কি হয়, এটাও একটু অ্যাসাইনমেন্টে লিখে ফেলবা। আরেকটা বলছি অ্যাপ্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, আইটিপি, এটা। আরেকটা বলছি লিম্ফেডেনোপ্যাথি, চারটা কারণ কিভাবে ডিফারেন্সিয়েট করবা। চারটা অ্যাসাইনমেন্ট, এটার অ্যাসাইনমেন্ট গুলো শুনছো তো সবাই? জি স্যার। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট গুলো লিখে ফেলবা। আর সিএলএল এর এখানে স্টেজ আছে। ট্রিটমেন্টে এখানে সাধারণত রিটুক্সিমেব, অন্যান্য সিঙ্গেল ওষুধ দেয়। ওষুধগুলো তোমাদের ডিটেল না জানলেও হবে, তোমরা শুধু একটা দুইটা ওষুধের নাম বলতে পারলেই হলো। আর এখানে যে চিকিৎসাটা দিছে, আসলে চিকিৎসাটা দিছে চপ থেরাপি। ওষুধের নামগুলো দেখবা, এটা নন হজকিনস লিম্ফোমাতে আমরা দিই। তো নন হজকিন ওষুধের নাম মনে রাখলেই হবে। সাধারণত এটা 5 দিনের থেরাপি দেয়। তো নন হজকিনস লিম্ফোমা এটা অনেক সময় একই রকম, অ্যাগ্রেসিভ সিএলএল ওটা একই রকম থেরাপি দেয়। যাক, ওইটা নাম মনে রাখতে পারলেই হলো। আর যদি নন অ্যাগ্রেসিভ হয় সিএলএল, শুধুমাত্র এখানে রিটুক্সিমেব দেয় আর ক্লোরামবিসিল দেয়, 2 একটা ওষুধ দেয়। আর অনেক ক্ষেত্রে বিনাইন, লম্বা সময় চলে যায়, রোগীর কোনো প্রবলেম হয় না। অন্য লিউকেমিয়ার তুলনায় এটা একটু বেনাইন টাইপ, কিন্তু এই কেসটা একটু অন্যরকম ছিল আর কি। তো এটার ইতিহাসটা দেখবা, এটার অ্যাসাইনমেন্টের মধ্যে কিছু অ্যাসাইনমেন্টের মধ্যে বেশিরভাগই এই অ্যাসাইনমেন্ট। স্যার এটার হিস্ট্রিটার মধ্যে প্রথমে সিএলএল টা লিখছে, তারপরে আবার বলছে যে জেনারেলাইজড উইকনেস, বার্নিং সেন্সেশন নিয়ে পেশেন্ট 10 দিন ধরে মানে কমপ্লেন নিয়ে এখন আসছে। স্যার এই হিস্ট্রিটা একটু কেমন জানি? প্রথমে সিএলএল টা দিয়ে সিএলএল ডায়াগনোসিস হয়ে সে ডায়াগনোসিসের ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু পরে আবার বলতেছে স্যার জেনারেলাইজড উইকনেস, বার্নিং সেন্সেশন আছে। আমি তো প্রথমেই একটা ইন্ট্রোডাক্টরি কথাই বলছিলাম, কিছু হিস্ট্রি আছে ইন্টেনশনাল আর কিছু আনইনটেনশনাল ভুল, সেই জিনিসগুলো তোমরা ঠিক করবা। যেমন এটার সেলিয়েন্ট ফিচারটা তোমরা লিখবা, ঠিক আছে? স্যার এটা সাইলেন্ট ফিচার, তাহলে আমরা জেনারেলাইজড উইকনেস, বার্নিং সেন্সেশনটাকে দিব না? তোমরা লিখবা যে জ্বর ছিল, এনিমিয়া ছিল, জ্বরের সাথে 2 একটা কথা বলতে পারো। অন এক্সামিনেশন ফাইন্ডিং, জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমেন এক্সামিনেশন, তারপরে তুমি ডিটি গুলো লিখবা। এটা তো অনেকগুলো ডিটি হবে, তুমি এটা জানো বলে তুমি আমরা সিএলএল বলতেছি, আপনাদের তো বোঝার কথা না। এটা তো অন্য লিউকেমিয়া হতে পারে, কথা বুঝছো? তোমরা যেভাবে লেখার কথা সেভাবেই লিখবা। একটা টিপিক্যাল কমন হিস্ট্রি, ইম্পর্টেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ 2 একটা কথা, জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং, অ্যাবডোমেনে কিছু যদি থাকে এই ফাইন্ডিংটা লিখবা। আর ইনভেস্টিগেশনের জন্য সিএলএল এর ইনভেস্টিগেশনটা লিখবা, যেমন ব্লাড পিকচার সব লিউকেমিয়াতে, পিবিএফ, সিবিসি, বোন ম্যারো পিকচার, তারপরে আমরা ওই যে মার্কার গুলা করি, সেল মার্কার গুলা করি, আল্ট্রাসাউন্ড করি, মাঝে মাঝে চেস্ট এক্সরে করি, লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা। কাজেই সব লিউকেমিয়ার মূলে মোর অর লেস সেম। কাজেই এটার সেলিয়েন্ট ফিচার লিখবা, এটার ইনভেস্টিগেশন লিখবা, আর একটা হলো পিওর ডেফিনেশন লিখবা, আর লিখবা হলো লিম্ফেডেনোপ্যাথি হাউ টু ডিফারেন্সিয়েট ওয়ান ফ্রম অ্যানাদার, এটা লিখবা। এনিমিয়া হেপাটোস্প্লেনোমেগালির কারণগুলো বলছি। আর একটা হলো এএলএল,
অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আইটিবির পার্থক্য, আর ডিফারেন্ট টাইপস অফ লিউকেমিয়ার ব্লাড পিকচার, বোন ম্যারো পিকচার, আর মাল্টিপল মায়োলোমার কিছু কথা এখানে বলছি আর কি। আমার মনে হয় যে 4টা কেস, আগামীকাল বাকিগুলো আমি নিব। তবে একটা শেষে একটা দুইটা কথা বলি, সেটা হলো যে তবে এই পর্যন্ত যা বললাম বোঝা গেছে কিনা, কি বলছি মনে রাখা তো মুশকিল, মনে না পড়লে তো সব মনে থাকবে না, প্র্যাকটিস করবা। আর এই যেগুলো বলছি, যেমন রোল নাম্বার 10 সুস্মিতা শাহ, আছো? জি স্যার। বোঝা গেছে কি কি বলছি? জি স্যার, বুঝা গেছে। প্রত্যেকটা 4টা কেসের, এই একটা হলো এন্টারেকিউবারের, একটা লিউকেমিয়ার, একটা ছিল সিকেডি রিলেটেড, আর একটা বোধহয় সিএলডি, তাই না? আরো অনেক কিছু আছে। এগুলার অ্যাসাইনমেন্ট কি, কি কি পড়তে হবে, কোন বইয়ের পৃষ্ঠাগুলা, এগুলো পড়ে ফেলবা, লিখে ফেলবা, দিন রাত পরিশ্রম করে যাবা, আর নাহলে কিন্তু কভার করা যাবে না। কারণ মেডিসিনে তোমার অনেক জিনিস কেউ যদি লেগে থাকে খুবই ইজি, আর লেগে না থাকলে এই যে পেজগুস লেগে যাবে, এর আর বের হইতে পারবে না, এমনি তো দূরে। কথা বুঝছো? বুঝতে পারলে সব পড়ে ফেলবা। আমি শেষে একটা কথা বলে ছেড়ে দিব, তার আগে তোমাদের পক্ষ থেকে কোনো কথা আছে কিনা এখন এই মুহূর্তে? এখন একটু পরে রুবায়েত নিবে, কালকে সকালে আমিনুল ভাই, কালকে 12টার সময় আমি আবার আরো কেস নিয়ে বসবো। তোমাদের কারো পক্ষ থেকে কোনো কথা আছে কিনা? নাই, কেউ বলতেছে না। স্যার আপনি কেমন আছেন? না, ওই আমি কেমন আছি এটা পরে বলবো। তোমাদের এই পড়াশোনা নিয়ে কোনো কথা আছে কিনা? নাই, নো রেসপন্স, তার মানে নাই। রোল নাম্বার 64 তানজিনা আমিন আছে? নাই। 68 আছে নুসরাত? আছি, 64 আছি। স্যার 64 প্রেজেন্ট আছে আচ্ছা স্যার। আচ্ছা, যাক, কোনো প্রশ্ন নাই তো, কোনো কথা নাই তো? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে ওই ক্লাসগুলো করবা, করে ফেলবা, যত পারো চেষ্টা করে যাও। হতাশ হওয়া যাবে না যে এটা এটা এত কিছু, তুমি যত চেষ্টা করে যাও এক সময় মাথার মধ্যে চলে আসবে। আর পরীক্ষার মধ্যে আমরা মাথার মধ্যে থাকলে আমরা বের করে আনতে পারি, কিন্তু যদি হতাশ হয়ে বসে থাকো তাহলে হবে না। চেষ্টা চালায় যাও, কোনো কথা থাকলে আগামীকাল লিখিত আকারে নিয়ে আসবা, আমাকে বলবা কালকে 12টার সময়। আর একটা হলো যে এই অ্যাসাইনমেন্ট গুলো আর এক্সামিনেশন মেথড প্র্যাকটিস করে যাবা। আর আমি ব্যাচ ওয়াইজ যে দায়িত্ব ছিল, কারা আসে নাই, করে নাই, কেন করে নাই, আমাকে একটু জানাইবা। আমি এ ব্যাচে বুশরাকে বলছি, 2 ব্যাচে আমি উমামা, আর ওখানে 107 রুল মাইশা, 3জনই শুনছো কথা? জি স্যার। আমাকে জানাইবা কেন করে নাই, এবং 86 আসছে কেন আর বাকিরা আসলো না, এটা। আচ্ছা, এখন আমি কেমন আছি আমি বলি। তোমরা তো ভালো আছো, যেহেতু কোনো অন্য খবর শুনি নাই। আমরা একটু প্রথমে বললাম না হালকা করে মাইল্ড, মডারেট, সিভিয়ার বিভিন্ন ধরনের। আমি এই যে যে একটা সেমিনার করছিলাম মাল্টিপল মায়োলোমা, তোমরা অনেকে অ্যাটেন্ড করছো তাই না? জি স্যার। জি স্যার। তো ওইটা আমার সাথে আরেকজন ভদ্রলোক এখানে হিমাটোলজির, উনি আমার সাথে এটা হেল্প করছিল। উনি বোন মেরু করে, এবং উনি করে টোরে ওনার হেল্প নিয়ে, আমার রুগী ছিল, আমার আন্ডারে ভর্তি ছিল, তারপর ফলোআপ ছিল। উনি অত্যন্ত ভালো একজন হিমাটোলজিস্ট। এবং এই যে কেসটা, যেটা সিএলএল, এই কেসটাও 7 দিন আগে উনি আমাকে ফোন করছিল যে আপনি একটু দেখেন তো এটা ঘুমায় না কেন। তো দেখতে যায় দেখি যে এই কেসটা ইন্টারেস্টিং, তখন এই ডকুমেন্টটা আমরা রেজিস্ট্রারদেরকে, তোমাদের এই যে ক্লাসগুলো করো না, আমাদের দুঃখ হয়, রেজিস্ট্রারদেরকে সকালে রেখে দিই এগুলা গোছানোর জন্য, অন্য ডাক্তাররা লেখে, আমি এগুলা এক্সারসাইজ করি, তারপরে তোমাদের সাথে কথা বলি। আমি বই নিয়ে এমনি কন্টিনিউয়াস বলে যেতে পারি, আমার কোনো পরিশ্রম নাই। কালকেও 1-1.5 ঘন্টা দেখছি কোথা থেকে কি কি অ্যাসাইনমেন্ট। তো কাজে তোমরা যদি না করো তাহলে সেটা খুব দুঃখ হয়। যেটা বলছিলাম, সেই কেসটা আমাকে ফোন করে বললো যে এটা আপনি একটু দেখেন ঘুমায় না কেন। তখন দেখতে যায় দেখলাম যে কেসটা খুব ইন্টারেস্টিং। তখন আমি রেজিস্ট্রারদেরকে বললাম, এটা তো আসছে কি করছিল, হ্যাঁ নাজিয়া করছিল। তো করার পরে তারপরে মনে করো এই কেসটা রেকর্ড আনলাম, হিস্ট্রি গুলো আমি ফটোকপি করাই করে আমার কাছে রেখে দিই। তো শোনা যাচ্ছে তো? জি স্যার। যে ভদ্রলোক হিমাটোলজির মাল্টিপল মায়োলোমার কেসটা এবং ওনার কেসটা আমাকে কয়েকদিন আগে বলছিল, তো এই ভদ্রলোক গতকাল উনি করোনাতে উনি মারা গেছেন। এটা হলো একটা খারাপ খবর। তো আমরা ওনার জন্য দোয়া করি। এবং উনি অত্যন্ত, তোমরা দেখছো কিনা, কর্নেল মনিরুজ্জামান,
জি স্যার, জি স্যার, ফেসবুকে দেখেছি দেখেছি স্যার। স্যার। মাথায় চুল নাই, জি স্যার। মাথায় চুল নাই, বয়স্ক, অনেক দৌড়ায় দৌড়ে হাঁটে এবং আমাকে অনেক পছন্দ করতো। আমাকে যেখানেই দেখা হইতো আমাকে দুইটা কথা বলতো, ভাইজান আপনারা দেখলে খুব ভালো লাগে। কেন বলে যে আপনি এত পড়াশোনা করেন, এত মানে ভালো একজন ফিজিশিয়ান, কিন্তু দেখলে মনে হয় আপনি মনে হয় এই কয়েক বছর আগে এমবিবিএস পাস করছেন আর কি। আপনাকে দেখে খুব ভালো লাগে। আমাকে যেখানেই পায় আমাকে দাঁড়া করিয়ে এই দুইটা কথা আমাকে বলতোই। আমি বললাম যে আমার বড় ভাইরা যদি এরকম স্মার্ট থাকে তাহলে আমরা আর কি করবো আর কি। তো উনি এই যে গতকাল সন্ধ্যার সময় উনি এক্সপায়ার করেছেন আর কি। এটা একটা দুঃখের খবর। আরো আমাদের অনেক ডাক্তাররাই এখানে সেখানে আছেন, কেউ হাসপাতালে আছেন, কেউ বাসায় আছেন এবং মাহমুদও ভালো আছে। মাহমুদও এখন কোয়ারেন্টাইনে আছে আর কি। আমাদের হাসপাতালের অনেকেই এখন কোয়ারেন্টাইনে আছে, আমি এখনো আছি আর কি। এই ভয়ে বাসায় থাকা মানে যুদ্ধে না যাওয়া আর কি। তো যুদ্ধে না যায় তো আর পারা যাচ্ছে না, হাসপাতালে আসি আর কি। তোমরা দোয়া করবা, তোমরা ভালো থাকবা। কিন্তু আমরা কষ্ট করে এই যে রুগীর কাছে যাই, এই কেসগুলা কালেকশন করি, অন্য ডিপার্টমেন্ট কিভাবে করে জানি না। আমি অনেক শ্রম দিই, ডাক্তারদেরকে খাটাই, রেজিস্ট্রারদেরকে, তারা করে দেয়। আমি তোমাদেরকে নিয়ে আসি যাতে একটু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়, যেহেতু রুগীর থেকে দূরে। কিন্তু সেটা যখন ক্লাসটা সবাই না করে তখন তো কিছু দুঃখ লাগেই। কাজে আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। ক্লাসগুলো করো, অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলবা। ভবিষ্যতের জন্য আমি 2-3 জনকে দায়িত্ব দিলাম, কারা করে না, এটা কি টেকনিক্যাল কারণে না অন্য কারণে, সেটা আমাকে জানাইবে এবং সবাই যেন উপস্থিত থাকে। ঠিক আছে? জি স্যার। কেমন আছেন? কে 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 কে? না, এমনি এমনি ভালো, এমনি ভালো ভালো আছে, ভালো আছে। সমস্যা হলো যে একটা কেস ঘটনাক্রমে চলে আসে, দেখে ফেলে, দেখে পড়ার পরে বলে যে এটা তো করোনা হয়ে গেছে, তখন এই যে বাসায় থাকতে হয় আর কি, এই আর কি। কুন্তল স্যার কেমন আছেন? উনি তো অসুস্থ ছিলেন, 12 দিন জ্বর ছিল শুনেছি। কুন্তল নিয়ে আমি একটু রিস্কে ছিলাম। কুন্তল আমি ভাবতেছিলাম ভর্তি হবে না, তার শ্বশুর বারবার বলতেছে ভর্তি হবে। তার আমার আন্ডারে ভর্তি ছিল, একবার করাইছে নেগেটিভ, দ্বিতীয়বার আবার টেস্ট দিছে। টেস্ট দেওয়ার ফলে তো আমি ভাবলো যে এবার যদি পজিটিভ আসে, আমি আর প্রিন্সিপাল আমরা এমনিই দেখতে গেছি, এইবার পজিটিভ আসলে আমাদের কোয়ারেন্টাইনে যেতে হবে। তারা এই টাচে হঠাৎ করে রুগী আসে, দেখা গেল রিপোর্ট নিয়ে আসছে, পরে দেখা গেল পজিটিভ হয়ে গেল। এখন আমরা ফিল্ডে থাকলে যা হয় আর কি, এখন বাসায় তো আর বসে থাকা যাচ্ছে না। তো সেজন্য সবার জন্যই দোয়া করো, যাতে স্মুথলি চালাইতে পারি আর কি। ঠিক আছে? তো ঠিক আছে, আমি এখানেই শেষ করি, একটু পরে রুবায়েত শুরু করবে। ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, আমরা প্রোটেকশন নেই, কিন্তু প্রোটেকশন এটা এত জিনিস, কোথা দিয়ে যে কই দিয়ে ঢুকে পড়ে, কথা বলছো, এটা বোঝা যাচ্ছে না রাস্তাঘাটে, এখানে আউটডোরে ইনডোরে। ঠিক আছে, ভালো থাকো, খোদা হাফেজ। জি স্যার, সাবধানে থাকবেন। স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার। ওয়ালাইকুম স্যার। Starling, sir. এড করে দিতে হবে না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। 12টায় আল্লাহ হাফিজ স্যার। তোমাদের পরে বলবেন 12টায় রুবায়েত স্যার নেবেন। ঠিক আছে? জি জি স্যার। স্যার। জি স্যার। 12টায় একটু আগেই তোমরা সবাই মোবাইল টোবাইল নিয়ে থেকো। জি স্যার। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমানিল্লাহ স্যার। জি স্যার। কালকে ইস্তাটা পরীক্ষা করছি, বেশি কঠিন না স্যার, এই গুদাইতে গুদাইতে শীত। জি স্যার, খারাপ না। আচ্ছা, আমাদের আগের দিন তো 100-র উপরে।